শুরু করি। আমি প্রথমেই স্বাগত জানাবো ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক আপনাকে। ভাই, আপনার মাইক্রোফোনটা অফ। হোপফুলি আপনি ভালো আছেন। আসসালামু আলাইকুম এবং বাংলা শুভ নববর্ষ। ভাই ওয়ালাইকুম সালাম। বাংলা নববর্ষ। আমি খুশি হব আমার সিনিয়র আক্তার স্যার তাকে আগে সম্মানিত করলে। ধন্যবাদ। এর চেয়ে আর ভালো এক্সাম্পল পৃথিবীতে আর হয় না। এতে প্রমাণ হয় আপনার আপনি কিভাবে গ্রো আপ করছেন হাসিন ভাই। এত চমৎকার একটা কথা, একটা শিক্ষা আমাদের সমাজ এটা থেকে শিখবে। বড়দেরকে ইজ্জত করো, সিনিয়রদেরকে ইজ্জত করো, সম্মান দাও। চমৎকার ভাই, আই এম প্রাউড অফ ইউ ব্রিগেডিয়ার জেনারেল হাসিন। আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক, আরো 50টা বছর সুস্থভাবে বাঁচায় রাখুক, আল্লাহ রহমত করুক। আমি স্বাগত জানাবো আমাদের শ্রদ্ধাভাজন মেজর আখতারুজ্জামান আপনাকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনাকেও সালাম। সালাম কর্নেল হাসিনুর রহমানকে, তার প্রতি আমার শুভেচ্ছা রইল। শুভেচ্ছা রইল আপনার অগুণ দর্শক শ্রোতা থেকে, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। আমি প্রথমেই আলোচনাটা আমি শুরু করব মেজর আখতার আপনাকে দিয়ে। টাইম ম্যাগাজিন প্রতি বছর 100 ইনফ্লুয়েন্সিয়াল মানুষের একটা লিস্ট করে। এই লিস্টে নাম থাকাটা হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্সে কে কোথায় কি রোল প্লে করে এবং এক একটা দেশ ওই এডিটোরিয়াল বোর্ড বা পাবলিশারের উপরে কতটা ইনফ্লুয়েন্স করে এটার উপরে নির্ভর করে যে 100 জন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি কারা হবে, কাদেরকে ওখানে টানবে। তো এখন টাইম ম্যাগাজিনের 100 জনের যে তালিকা, ওই তালিকায় তারেক রহমানের নামটা আছে। আপনি তারেক রহমানের অর্জন ওই লিস্টে থাকার জন্য, আমি জানি তার যথেষ্ট অর্জন আছে, কিন্তু আপনার চোখে পড়ে কি না? কারণ ওই অর্জন যদি সত্যিকারের অর্জন হয়, তাহলে দেশ আমাদের অস্তিত্ব সংকটে থাকবে কেন? আমাদের দেশ তো অস্তিত্ব সংকটে। দেশ যদি অস্তিত্ব সংকটে হয়, রাজনৈতিক নেতারা বিশ্ববিখ্যাত কি কইরা হয়? তারা যদি বিশ্ববিখ্যাত হয়, তাহলে দেশ আবার অস্তিত্বের সংকটে পড়বে কেমনে? তো আমার প্রশ্নটা হলো, আপনার দৃষ্টিতে এই তারেক রহমানের নাম টাইম ম্যাগাজিনের লিস্টে থাকা বাংলাদেশি মানুষদের জন্য কতটা গর্বের এবং আমাদের দেশের অস্তিত্বের জন্য এটা কি কাজ করবে? যদি আমাকে একটু আপনার মনোভাবটা আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ জ্যাকব ভাই, ধন্যবাদ আপনাকে আবারও। আমাকে যে প্রশ্নটা করেছেন খুবই সময় উপযোগী এবং অত্যন্ত তাৎক্ষণিক প্রশ্ন। আসলে প্রথম আমাদেরকে একটু বুঝে নেই, একটু যদি মাইন্ড না করেন, টাইমস কেন এই জিনিসটা প্রচার করে। টাইমস এর পিছনে মেনলি 4টা লজিক কাজ করে এর পিছনে। একটা লজিক, প্রথম লজিক হলো যে পৃথিবীর তাবৎ রাজনীতি ওয়েব সৃষ্টি করতে পারে কে বা কারা, যেখানে একটা স্ফুলিঙ্গ তৈরি করতে পারে বা মুভমেন্ট তৈরি করতে পারে, এরা একটা গ্রুপ অফ পিপল। আরেকটা গ্রুপ অফ পিপল, কোন ইনফ্লুয়েন্সিয়ালরা পৃথিবীর বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ভারসাম্যে তারা কিছু না কিছু প্রভাব রাখতে পারে। তৃতীয়টা, এমন অনেক ব্যক্তি আছে যারা হয়তো খুব আইসোলেটেড, খুব বড় কিছু না, কিন্তু তাদের সার্টেন অ্যাকশন পৃথিবীকে তাবৎ নাড়ায় দেয়। যেমন উসামা বিন লাদেন, সে ওয়ার্ল্ডে কেউ ছিল না, কিন্তু আমেরিকার মতো জায়গায় 4টা অ্যাটাক সাইমালটেনিয়াসলি করে আমেরিকার যে ডেস্ট্রয়টা করা হয়েছিল, ধ্বংসাত্ম করেছিল, এটা রিয়েলি ওয়াজ সারা বিশ্বে ইনফ্লুয়েন্সকে নাড়ায় দিয়েছিল। এবং আপনার মনে পড়ে একসময় সৌদি আরবের ইয়েমেনি বলে একজন পেট্রোলিয়াম মিনিস্টার ছিল, যে তেলের দাম বাড়িয়ে দিয়ে পৃথিবীর এন্টায়ার জিনিসটাকে মুভ করে দিয়েছিল। সেও কিন্তু একসময় ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছিল। আরেকটি হয় পৃথিবীর জনসংখ্যার ভিত্তিতে এমন অনেক দেশ আছে, দেশটি ছোট কিন্তু পৃথিবীর জনসংখ্যার একটি অংশ তারা নিয়ন্ত্রণ করে। 4টার যে কোনো মানচিত্রে পেতে পারে। তারেক রহমান এটা কোনো কাকতালীয় না। ব্যক্তিগতভাবে আমার কাছে বাংলাদেশ হিসাবে
আমার কাছে মনে হয়েছে এটা খুব আর্লি দিয়ে দেওয়া হয়েছে। এইটা এখনই দেওয়া উচিত ছিল না। আমি যদি টাইমসের এডিটর বোর্ডে বা তাদের সঙ্গে অ্যাপ্রোচ থাকতো, আমরা বলতাম করো, কিন্তু তুমি যেটা করলে এতে একটা ভুল মেসেজ বাংলাদেশের মানুষের কাছে চলে যাচ্ছে যে তুমি টাইমস মে বি ইনফ্লুয়েন্সড বাই সামথিং এলস দেন আদার দেন দ্য ফ্যাক্ট অ্যান্ড দ্য ফিগার। কিন্তু এখানে তারা হয়তো দিয়েছে, হয়তো আমিও তার জায়গায় দিতাম, বিকজ তারেক রহমান বাংলাদেশের 20 কোটি মানুষের প্রায় 10 কোটি মানুষকে ইনফ্লুয়েন্স করে গত নির্বাচনে, যেটা প্রচারিত হয়েছে। তো 10 কোটি মানুষ, বাংলাদেশ এমনিও তো পৃথিবীর 8ম জনসংখ্যার দিক দিয়ে 8ম দেশ। 100 দেশে ছিল, 10টা দেশের মধ্যে বাংলাদেশ 8 নম্বরে আছে। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় জনবহুল দেশগুলোর 8 নম্বরে বাংলাদেশ আছে। সেখান থেকে যেহেতু বাংলাদেশের নেতা যিনি হন, আপনি হলে আমি হলেও বা হাসিনুর রহমানের নাম আসলেও এই গিনিস বুকে বা টাইমসের নামে চলে আসতো, কারণ আমরা 10 কোটির বেশি মানুষকে প্রভাবান্বিত করার মতো পজিশন আছে। তো দে হি হ্যাজ শোন ইন দ্য প্রাইম মিনিস্টার, এটা আমি আপনি পছন্দ করি বা না করি, সে কিন্তু এই 20 কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রক হয়ে গেছে। তার অ্যাকশনে এই 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, ভালোভাবে হোক খারাপভাবে হোক। কাজে এই দিক দিয়ে আমি মনে করি টাইমস যেটা দিয়েছে এর ডিস্ট্রিবিউট এটা হয়ে থাকে, আমার কোনো আপত্তি নাই। তবে আমি মনে করি এটাকে আর্লি দিয়ে দেওয়া হয়েছে, এটা তারেক রহমানের মাথাটা খারাপ করে দেবে। তারেক রহমানের গ্রাফ ইতিমধ্যেই ডিক্লাইনের দিকে যাচ্ছে। ইতিমধ্যে মনে হয়েছে যদি প্রাইম মিনিস্টার হওয়ার পরে উনি প্রথম প্রাথমিক দিকে যেভাবে একটু রাইজিং ছিল তার পজিশনটা, অন্তত গত 5 দিনে অলরেডি কার্ভটা নিচের দিকে শুরু করে দিয়েছে। এখন এটা যে রিগেনেবল না তা না, এটাকে আবার রিগেনেবল হইতে পারে যদি ভালো লোক থাকে, ভালো প্রমোশন বা ভালো বুদ্ধি দেওয়ার লোক থাকে। উনি নিজে যে পারবেন না, নিজের বুদ্ধিতে যে পারবেন না, এটা প্রমাণ করে দিয়েছেন। আমাদের অপোজিশন লিডার ডক্টর শফিকুর রহমান অত্যন্ত ব্লান্ডলি উনি তার মুখের সামনে বলে দিয়েছেন যে আপনার ক্যাপাবিলিটি, আপনার এফিসিয়েন্সি নিয়ে আমাদের মধ্যে নয়, শুধু সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটা বিশাল সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। এবং উনি বলেছেন যে বাংলা মানুষ বিশ্বাস করতে চায় না যে আপনি প্রধানমন্ত্রী করার মতো ক্ষমতা যোগ্যতা আছে। হয়তো আপনি জোর করে থাকতে পারেন, সেটা অন্য জিনিস, কিন্তু আপনার যোগ্যতা নাই, এটা ব্লান্ডলি উনার ফেসে ইন হিজ প্রেজেন্স উনি বলে দিয়েছেন। এবং দুর্ভাগ্য হলো উনার পার্টির, তারেক রহমান সাহেবের পার্টি এতে কোনো রিয়েক্ট করে নাই, কোনো প্রতিবাদ করে নাই, বা তারেক রহমানও এতে কোনো রকম রিয়েকশন দেখান নাই। রিয়েকশন দুভাবে হইতে পারতো, ইন স্যাটায়ার হইতে পারতো। আচ্ছা, আমরা ওইদিকে যাচ্ছি, আমরা এই আলোচনাটায় যাচ্ছি। কর্নেল হাসিন, আপনাকে আমি জানতে চাইবো, মেজর আক্তার যেভাবে বলেছে টাইম ম্যাগাজিন বিশ্বব্যাপী 100 ইনফ্লুয়েন্সিয়াল মানুষদের যে তালিকাটা করে, মেজর আক্তারের ব্রিফ কিউরেটলি করেছে এবং তারা জনসংখ্যার দিক থেকে করে, তারপরে রিজিয়নের দিকে তাকায়, ওই রিজিয়নে কে কতটা ইনফ্লুয়েন্স করে এটার দিকেও তাকায়, এবং আরো একটা করে যেটা তার ভাই মিস করেছে, এটা হচ্ছে টাইম ম্যাগাজিন তাদের পাবলিশারদের ওয়ার্ল্ড ওয়াইড সার্কুলেশনের উপরে কখনো কখনো রাষ্ট্রের ফেভার তাদের করতে হয়। আমি আপনাকে একটা উদাহরণ দিই। বিশ্বের অনেক বিশ্বের একটা বিখ্যাত নিউজ পেপার, ডেইলি নিউজ পেপার কল নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস আমেরিকান জাতীয় স্বার্থের জন্য অনেক সময় মক স্টোরি করে এবং তারা এটা করতে সহায়তা করে। আমি আপনাকে বুঝাই, যেমন ভারতে টাইম ম্যাগাজিনের যে সার্কুলেশন, ইন্ডিয়া যদি তাদেরকে বলে, ভুলে যাবেন না ওখানে 100 কোটির উপরে মানুষ, যেখানে 100 কোটির উপরে যেখানে মানুষ, সেখানে যদি ইন্ডিয়া টাইম ম্যাগাজিনকে বলে যে আই নিড দিস পলিটিক্যাল ফিগার ফর মাই ন্যাশনাল ইন্টারেস্ট, যদি এই কথাটা বলে, একটা কথা বলি, মোদির বাবা যদি এই কথাটা বলে, টাইম ম্যাগাজিনের আব্বাজান বলবে কি করতে হইব ক, কাস্তে কইরা বলবে বাংলাদেশের বিখ্যাত হিরো আলম 100 ইনফ্লুয়েন্সিয়াল মানুষদের একজন, তারা এটা লিখে দিবে। এখন আপনি কইবেন ভাই হিরো আলমরাও দিয়ে দিবে,
কোর্স, কারণ সেও তো ওই বাংলাদেশের 20 কোটি মানুষের একটা দামড়া, ওই দামড়াটারে লাগবে মোদি, ওই দামড়াটারে ভারতের লাগবে। তো মোদি কইছে এই দামড়াটা হইছে পৃথিবীর সবচেয়ে বড় দামড়া, এর এর ম্যাগাজিনের 100 জনের মধ্যে ঢুকায় দাও। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় এটার একটা উদাহরণ দেই, মেজর আক্তার সাহেবও বুঝবে, আপনিও বুঝবেন। সেটা কোনটা জানেন? আকাশ থেকে পড়বেন। লাইবেরিয়ার এক সময় শাসক এক হাওয়ালদার আছিল, নাম আছিল স্যামুয়েল দো, এরেও ইনফ্লুয়েন্সিয়াল বানাইছিল। বুঝছেন তো? এইরকমই বানায়। তো এখন মেজর আক্তার বলছে দেওয়াটা ঠিক আছে, খুব তাড়াতাড়ি হইছে। আর আমার কথাটা হইতেছে দেওয়ার জন্য কিছু অর্জন করতে হয়। এখন কথাটা হইছে কেমন জানেন? পরীক্ষার একটা খাতা দিছে, তারেক মিয়া আসো পরীক্ষা দাও। তো তারেক মিয়া খাতা নিছে হাতে, পরীক্ষায় লেখবো, এর মধ্যে ওই বোর্ডের কন্ট্রোলার এসে কয় না 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 না, তুমি তো 95 মার্ক পায়ে গেছো, তোমার জিপিএস 5, Correct, correct. পরীক্ষা দেওয়ার দরকার নাই, তোমার লেখার দরকার নাই। এখন You are very correct, sir. You are very correct. You are very correct. টাইম ম্যাগাজিন কয় তোমার জিপিএ 5 দিয়ে দিলাম। এখন ভাই আমি তো এমনি ওই এইখানে লেখছে জেকব মিল্টন হইছে বাংলাদেশের দালাল, হ্যাঁ একটা পাগল। আমি মেজর আক্তারের মতো ভাই বুঝি না, আমি আপনার মতো বুঝি না, আমি আমার মতো বুঝি। আমার কথা হইলো তারেক রহমান আর হাসিনা যদি এত বড় বোধ হয়, তাইলে আমার দেশে পার ক্যাপিটা ইনকামের বদলে আমাদের দেশের যেই বাচ্চাটা আজকের জন্মায় তার ঘাড়ে $2000 উপরে ঋণ থাকে কেমনে? এত বিখ্যাত লোক টাইম ম্যাগাজিন বানায় দিছে। এখন এই জিনিসটারে আপনি কিভাবে দেখেন কর্নেল হাসিন? না, আমি দেখি ভাই জিনিসটাকে অন্যভাবে। এই ভদ্রলোক হারায় গেছিলেন, ইভেন মনে করেন ফিরে আসবেন কখনো চিন্তা করেন নাই। এই একটা বিপ্লব হলো, এত লোক মারা গেল, এদের কারণে উনি এটা বিশাল একটা ব্যাপার। এটা রেভলিউশনের মতো, ইরানের রেভলিউশনের মতো বলতে পারেন। এবং এই ছাত্ররা এই স্কুপ করে দিছে তারেক রহমান ফিরে আসতে। বিপ্লব হওয়ার পরও দেখেন কতদিন সময় নিচ্ছে, উনি আসতে পারতেছেন না, সন্দিহানে আছেন, আসলে কি করবে, কি হবে, কি হবে না। না না, তারপরও উনি একসময় আসলেন। আসার এই আশাটা আসার পরে একটা 18 কোটি লোকের দেশের প্রতিনিধিদের দায়িত্বটা উনি পাইলেন। এটা বিশাল একটা ব্যাপার আসলে। এখন উনি দায়িত্ব নেওয়ার পরে আমার তো মনে হয় ইনি ফার্স্ট টাইম পার্লামেন্টে গেলেন এবং ফার্স্ট টাইমে উনি প্রধানমন্ত্রী। এটা বিশাল ব্যাপার না? তো এইসব দিক দিয়ে কি মনে করেন 18 কোটি লোকের মধ্যে ইনি আসলে নবিশ পার্লামেন্টে। লাইক আমার হাসপাতালে তো কথা বলতে পারতেছে, ওনার তো সেই স্কোপটা নাই। সব কথা সালাউদ্দিন বলতেছে। আমার মনে হয় এইসব দিক বিবেচনা করে বিএনপির মতো একটা বড় দল এত হতাশা, এত ব্যতিক্রম এগুলি ম্যানেজ করা জন্য হয়তো তাকে নিছে। তার অনেক কিছু করার আছে। কতটুকু করবে আমি জানি না। ইতিমধ্যে যা ড্যামেজ হইছে বিএনপির, এটা রিকভার করতে পারলেও কত পূর্ণাঙ্গ করতে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তারপরে মনে করি উনি ফিরে আসবেন, ওনার মা-বাবা ২ জনের সন্তান, বিশাল ব্যাপার। তারেক জিয়া, খালেদা জিয়ার সন্তান। তার কাছে তো চাওয়া পাওয়া পুরো বিশ্বের অনেক কিছু, আমরা ছাড়াও। তো আমরা সেদিকে বসে আছি, সেদিক বিবেচনা করে ওনাকে এভাবে করছেন। উনি যতটা না মানে এখন তো আসলে সবখানে মানে কোন দিক আপনি স্বয়ংসম্পূর্ণ পাবেন না। ব্যাংক থেকে শুরু করে সবখানেই নেগেটিভ। ভাই তারপরে তারেক রহমানকে 100 ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্বের ওইখানে লিস্টে ঢুকানোর তারা কইছে টাইম ম্যাগাজিন, লুকায় নাই। টাইম ম্যাগাজিনও পারেও ভাই, তারাও সুন্দর করে পারে। লেখছি কি জানেন? Rewind just a few months and Tariq Rahman was living a carefree life of exile in leafy southwest London. But the 2024 ousting of Bangladesh autocratic ruler Hasina Sheikh propelled the 57 years old, says icon. এখন এখানে আমি একটু ব্যাখ্যা করতে চাই। বাংলাদেশে আইকন হইতে গেলে আপনার বাপের নাম শেখ মুজিব হইতে হইব। বাংলাদেশে আইকন হইতে গেলে আপনার বাপের নাম জিয়া হইতে হইব।
আর নিদেন পক্ষে ওইটা অন আর না অন, অমিত শাহের ধুতির মধ্যে মাথাটা ঢুকাই আপনার নাম হইতে হইব আমির খসরু মাহমুদ চৌধুরী। এইটা হইলে আপনি আইকন হয়ে গেছেন। আদারওয়াইজ কিশোরগঞ্জে জন্মাইতে হইব, বাপের কবর খুঁজতে হইব, ঢাকায় কোন রকম শাহজাহানপুরে আইসা আইডিয়াল স্কুলে পুরি বিক্রি করে দপ্তরের চাকরি নিবেন, পরে নাম লাগাই দিবেন মির্জা, তাইলেই আপনি আইকন হয়ে যাবেন। হ্যাঁ, বাস্তব কথা। আপনি আমার কথা বিশ্বাস করেন না আসেন ভাই, ডাক্তার ভাইরে জিজ্ঞাসা করেন। একেবারে খালি বংশ পরিচয় টরিচয় কিচ্ছুর দরকার নাই, খালি কইবেন আমার নাম মির্জা। তা আবার কি, মির্জা বানান করতে গেলে ওই আবার একটা সমস্যা লাগে না? একটা হচ্ছে বর্গীয় জ, আর একটা হচ্ছে অন্তস্তীয় জ। মির্জা বানান আসলে কোনটা ওইখানে কনফিউজ হয়ে যায়, তার ডাইনে বায়ে তাকায়, কয় কি রে আমি কোনটা লেখলাম মির্জা, ওইটা বাদ দে, তোর বাপের নাম ছিল গোর খোদক রাজ্জাক, ওইটা লেখ। এখন বাংলাদেশের আইকন। আচ্ছা, তারেক রহমান লন্ডনে কেয়ার ফ্রি লাইফ ছিল, ওইখানে বসে সে বন্যামিটাও ঠিক মতো করছে, জীবনে কোনোদিন বাসে উঠে নাই, বাসের কয়েকটা ছবি উঠাইছে, তার একটা দামড়া আছে নাম সানি, আরে দিয়ে কইছে কয়েকটা ছবি তোলে, হেডারে পেপারে দিছে। তারেক রহমান কত তুলতুলে জীবন করছে, কিন্তু পরে হঠাৎ করে দেখি হের মামা শামীম ইস্কান্দার লন্ডন থেকে ওই যে এই লোকের নাম মনে আছে তো, এই লোকের কথা কি আপনাদের মনে আছে? প্রদীপ সরকার, হ্যাঁ হ্যাঁ, আহ, হাওলাদার। হালদার, পিকে হালদার, হ্যাঁ টাকা আর এসালমের টাকা লইয়া আমাদের এই যে শামীম ইস্কান্দার, বেশি না 3 মিলিয়ন না 4 মিলিয়ন পাউন্ড লইয়া লন্ডনে যাই একখান বাড়িও কিনা দিছে, এবং এই বাড়িখানি উনি আছিলেন এবং মজা করেই আছিলেন। উনি আইকন হইল না তো, কইছে উনি আইকন। তারপরে লেখছে বাংলাদেশে আইসা উনি নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টরি, ভিক্টরি যেটা ল্যান্ডস্লাইড, এটার আর আমার আর আপনার ব্যাখ্যা কি? আমরা সমালোচনা সারাদিন করতে পারি, কিন্তু আক্তার ভাই যে কথাটা বলছে, আপনি যে কথাটা বলছেন, সার্বিক বিবেচনায় বাংলাদেশে যদি তারেক রহমানকে বলা হয় মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মানুষ বেসড অন দা পপুলেশন, দেন আই এম ফাইন। এবং যদি বাংলাদেশে আপনারা মনে করেন 20 কোটি মানুষ, তার ভিতরে 4-5 কোটি লোক তো আছে যারা বিএনপি রে ভোট দেয়, এইটার উপরে বেসিস যদি করে তাইলেও তো আমি বলি ঠিক আছে। আবার এজ এ প্রাইম মিনিস্টার পুরো বাংলাদেশের 20 কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণটাও এখন তো তারেক রহমানের উপরে। কিন্তু আমার কষ্টটা এক জায়গায়, বাংলাদেশে যদি কারো ইনফ্লুয়েন্সিয়াল নাম দিতে হয়, সেই নামটা তো ভাই তারেক রহমান না। 1 নম্বরের নাম আসবে মীর জাফর ওয়াকারুজ্জামান, আর দ্বিতীয় নামটা আসবে শিলং সালাউদ্দিন। এই তারেক রহমানের নামটা কেন দিল ভাই, কেন দিছে এটা কি শুনতে চান নাসিন ভাই? কারণ মীর জাফর ওয়াকারুজ্জামানের বাপের নাম জিয়া না, মীর জাফর ওয়াকারুজ্জামানের বাপের নাম মুজিবও না, আর মীর জাফর ওয়াকারুজ্জামানের মায়ের নামও খালেদা জিয়া না। আর যে শিলং সালাউদ্দিন, হ্যাঁ তো কোনো খাদাই নাই। এই জন্য তারেক রহমানের নামটা দেওয়া বোধহয় জরুরি। কারণ ভারতের যদি আশীর্বাদ থাকে, তো হিরো আলমের নামটাও টাইম ম্যাগাজিনে আসবে। এখানে আমি সাবজেক্টটা ক্লোজ করতে চাই। আমি এই সাবজেক্টটা ক্লোজ করার আগে আমি মেজর আক্তারকে ফেয়ার চান্স দিতে চাই, উনি আমার কথার উপরে যা বলতে চায়। না না, আপনি রাইটলি বলেছেন। এবং ওয়াকারুজ্জামান এবং সালাউদ্দিন is more justified to get it. They can have more influence. But unfortunately, যেখানে আমি আপনি বলতে চেষ্টা করছি, unfortunately, these two are also influenced by Tareq Rahman. This Tareq Rahman also can influence them, and they don't have individual identity. আপনার জন্মানো উচিত ছিল ইরানে। এটা কি জানেন আপনার কেন ইরানে জন্মানো উচিত ছিল? ইরানের বিশাল পপুলেশন মনে করে আমাদের রাসূলে পাকরেও নাকি ইনফ্লুয়েন্স করছে হযরত আলী।
ভাই এই ভাই এইসব গাঁজাখুরি কথা হিরো আলমরা বিশ্বাস করবে? এইসব গাঁজাখুরি কথা কি আমি আর আপনি বিশ্বাস করে লাভ আছে? বাট এই জন্য তো বললাম যে ওয়াকারুজ্জামান তো এখন পর্যন্ত তারেক রহমানের সঙ্গে কোনো একটা বিষয়ে পয়েন্ট অফ ডিসপিউট করে নাই, আর এখন পর্যন্ত বাই জেস্টার সালাউদ্দিন তো তাকে ওবে করতেছে। আর আমার বন্ধু মোদি বা ইন্ডিয়াও তো এখনো ইনফ্লুয়েন্সড বাই তারেক রহমান। কাজে আচ্ছা এই তিনটা ইকুয়েশনে তারেক রহমান পেয়ে যায়। আই ডিডন্ট লাইক ইট, ইউ ডোন্ট লাইক ইট, কর্নেল হাসিন পছন্দ করে নাই। বিকজ আমি এই জন্য বলছি টু আর্লি। আমরা চাই তারেক রহমান ইনফ্লুয়েন্সিয়াল হোক, আমরা চাই তারেক রহমান রাইটলি ইনফ্লুয়েন্সিয়াল হোক, কিন্তু তার জন্য বাংলাদেশের মানুষের কিছু কাজ করতে হবে। এখন পর্যন্ত সেমন কোনো কাজ করে নাই যে কাজগুলো হয়। আজকে টাইমস অফ ম্যাগাজিন হ্যাজ বিন চ্যালেঞ্জড বাই উই থ্রি। আমরা কিন্তু তিনজন বাংলাদেশের মানুষ টাইমসের এটাকে চ্যালেঞ্জ করেছি। এটা টাইমসের গুরুত্বের সঙ্গে দেখা উচিত, টাইমসের বোঝা উচিত যে তাদের সিলেকশনটা জনগণের কাছে ভালোভাবে পৌঁছবে না। যদিও টাইমসের দর্শক বাংলাদেশে খুব কম, বাংলাদেশের টাইমস পড়ে না। টাইমস ম্যাগাজিনের নাম অনেকে জানে বাংলাদেশ টাইমস, বুঝছেন না? কাজে সেখানে এই বইটা এত ইনফ্লুয়েন্স করে না। হ্যাঁ, আপনি ভেরি কারেক্ট, ইন্ডিয়াতে ইনফ্লুয়েন্স করে এবং ইন্ডিয়ান এটা ইউজ করবে, এবং ইন্ডিয়ান এটা ইউজ করে বিভিন্ন ডিলে, ইন্টারন্যাশনাল ডিলে বাংলাদেশকে একটা চাপে রাখার চেষ্টা করবে। তারা বলবে তোমাকে আমরা এটা দিয়েছি, এমনি নেয় নট গুড, এমনি এটার জন্য আমাদেরকে কিছু পে করতে হয়েছে, ফলে এটা তুমি রিটার্ন করো। যেটা নিয়ে আমাদের ব্রিগেডের হাসিনুর ফাইট করতেছে, এটা নিয়ে সে বলতেছে যে ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স থেকে বেরিয়ে আসতে হবে। হি ইজ ভেরি ওপেন অ্যাবাউট ইট। সে লুকায় চাপায় বলতেছে না, সে প্রকাশ্যে বলতেছে এবং এই ইস্যুটা নিয়ে সে ফাইট করতেছে। আই ডু অ্যাপ্রিসিয়েট ইট। আমি বলবো যে উনি সঠিক কাজটা করতেছে। আমি মেজর আক্তার আপনার কথার এটার উপরে আর রিবার্ট করব না, কিন্তু আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি। 1973 অথবা 73 অথবা বিগিনিং অফ 74 মুজিব শেখকে ভারত আর ইনফ্লুয়েন্স করতে পারতেছিল না, কারণ মুজিব শেখ এক্সকিউজ তৈরি করতেছিল, ডানে বায়ে মুজিব শেখ দৌড়দৌড়ি করতেছিল। মুজিব শেখকে তখন বলা হইল যে তোমাকে বিশ্বের বিখ্যাত একটা টাইটেল আইনা দিতেছি, তোমাকে বিশ্বের একটা বিখ্যাত টাইটেল আইনা দিতেছি, আমরা যা কই আমাদের কথা শোনো। তো মুজিব শেখ কইল ওকে। মুজিব শেখ খুশি হয়ে গেল, আমার বিশ্ববিখ্যাত টাইটেল আইনা দিব ভারত, ইন্দিরা গান্ধী, আমি টাইটেল আনতে যাবো। ঘরের মধ্যে তার ফজিলাতুন্নেসা মুজিবের কইছে তাড়াতাড়ি গরুর মাংস পাক কর, আমি টাইটেল আনতে যাবো। কামাল হোসেনরে ফোন করছে, আমারে কোন টাইটেল দেবে? নেতা আপনারে লইয়া সোভিয়েত ইউনিয়নে যাব। তাকে ওইনে যাইয়া কি পাবো? তাকে ওইনে গিয়া আপনি জুলিও কুরি টাইটেল পাইবেন। মুজিব ঠিক মতো জুলিও কুরি উচ্চারণ করে নাই, হ্যাঁ কইছে জল্যকুরি। কিন্তু একটা কথা মুজিব শেখরে কেউ তখন কয় নাই, ইস্টার্ন ইউরোপে তখন কেউ জুলিও কুরি খেতাব টেতাব এইসব ছাতামা তার কেউ নিত না। কতগুলা বলদ ডাইকা আইনা সোভিয়েত প্রিমিয়াররা কইতো তোমার এই টাইটেলটা দিলাম জলিও কুরি। তারেক রহমানের টাইম ম্যাগাজিনের এই ছবিটা হইছে ওই জল্যকুরি। মার্শাল ব্রোজো টিটো জুলিও কুরি পাওয়ার পরে মুজিব শেখকে বলছিল, ইতিহাস গাইটা দেখেন আপনারা দুইজনে, আমি পাইছি সিআইএ ডিক্লাসিফাইড ডকুমেন্টে চলে আসছে। মার্শাল ব্রোজো টিটো বলছিল মুজিবকে, দিস টাইটেল উইল বিকাম এ রোপ অন ইউর নেক। কথাটা আপনারা মনে রাখেন। আমি জেকব মিল্টন হয়তো আপনাদের আগেও মারা যাইতে পারি, কিন্তু আমার কথাটা আপনারা মনে রাখেন। তারেক রহমান এই জল্যকুরিটা হইছে ওই তারেক রহমানের জল্যকুরি, এই টাইম ম্যাগাজিনের তার লিস্ট। একটা কথা আপনি মনে রাখেন, হাসিনা একদিনে ফ্রাঙ্কেস্টাইন তৈরি হয় নাই। 18 নির্বাচনের আগে তাকে পুরস্কৃত করা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী নামক
পুরো বাহিনীকে ভারতের সেন্ট্রাল কমান্ডে দেওয়া হয়েছে 2017 সালের 8ই এপ্রিল হায়দ্রাবাদ হাউসে। ডক্টর মোহাম্মদ ইউনূস ওই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর ওই এমওইউর একটা কপি 18 মাসে বের করতে পারে নাই। shame on all of us যে ওই ডকুমেন্টটা আমরা আজকেরও বাইর করতে পারি না। আমরা বগল বাজাই আর কই বাংলাদেশের সেনাবাহিনী, আমরা এখন বাল বাহিনী। ওইটার পুরস্কার হিসাবে 2018-তে এই হাসিনা মাগিকে এইটা দেওয়া হয়েছে। দেখেন জ্যাকব ভাই এখন ভাই জ্যাকব ভাই আমি আসছি, ভাই, জ্যাকব ভাই এখানে আসছি। আমি ওখানে যাইতেছি আপনার কাছে। আমি হঠাৎ করে কইলাম 18-তে নির্বাচনে জেতার জন্যই কি টাইম ম্যাগাজিন তাকে কভার করলো? টাইমের ব্যুরো অফিস নিউ ইয়র্কে প্রতি মাসে তারা একটা কইরা সিম্পোজিয়াম করে কলম্বিয়া ইউনিভার্সিটিতে। আমি আস্তে কইরা বলছি, ইউ গাইজ আর অব্লিগেটেড টু দ্য নিউজ অর কভার। বলছে ইটস এ পলিটিক্যাল ডিসিশন। I said, this political decision based on world politics, regional politics. আমার হোস্ট এই প্রশ্নটা স্রেফ আমি করি নাই। আইরিন খান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওইখানে উপস্থিত ছিলেন। বলছে কাভারে এই ছবিটা কেমনে আসলো? তো বলছে রিজিওনাল পলিটিক্সে কখনো কখনো আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়। এবার বলেন আপনি কি বলতেছিলেন? আমি বলতে চাচ্ছিলাম যে ওই 2018 সনের ছবিটা কিন্তু শেখ হাসিনাকে 24 সন পর্যন্ত টেনে নিয়ে গেছে। ওরা জানতো না 24 সনে হাসিনুর রহমানের মতো একজন মানুষ বেরিয়ে আসবে যে সেনাবাহিনীর উপরে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে যাবে। ইট ওয়াজ নট ইমাজিন। মিরপুরের রাস্তায় মানে হাসিনুর রহমানের মতো লোকেরা ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে যাবে এবং আর্মিকে বলবে তোমরা ক্যান্টনমেন্ট থেকে বেরোবে না। এটা কিন্তু ফার্স্ট টাইম ইন বাংলাদেশ হিস্ট্রি, শুধু না পাকিস্তান হিস্ট্রিতেও আর্মিকে কেউ কোনোদিন আর্মি অফিসাররা বাধা দেয় নাই, আর্মি অফিসার কোনো বাধা সৃষ্টি করে নাই। এই বিপ্লবটা শুধু ছাত্র জনতাই ছিল না, এখানে এই কর্নেল হাসিনার মতো অনেক অফিসার ছিলেন যারা অ্যাক্টিভলি পার্ট করেছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি 2024 সনে যে ছবিটা ছাপিয়ে গল্পটা ছাপিয়ে তাকে 2024 সন পর্যন্ত নিয়ে গেছে, এই জন্য বললাম আর্লি হয়ে গেছে। ইট ইজ ইন্ডিকেটিং দ্যাট এই সরকারকে তারা 2029-30 পর্যন্ত নিয়ে যাবে। এই 2026 সনে যে নির্বাচনটা হয়েছে, মেজর আক্তার লন্ডনে এই কথাটা সত্য মিথ্যা ভবিষ্যতে আমি আপনি কর্নেল হাসিন আমরা যাচাই করব। লন্ডনে থেকে বাংলাদেশে যাওয়ার আগে হাসিনা মাগির বোন রেহানা মাগি এবং টিউলিপ এরা সবাই মিল্লা আমাকে ওই খাম্বার সাথে দেখা করছে। আমরা 15 বছর খাইছি, আপনি 15 বছর খান। পরিবারের ধারক বাহক ওই কম্প্রোমাইজটা ওখানে করা হয়েছে এবং এখানে মধ্যস্থতা করছে র এবং আচ্ছা না ভাই আজাইরার ইউএসএ না ভাই ইউএসএ টাইমের না। একটা লোকের ছবিটা আমি ডিলিট করছি, আপনারা আবার আইনা দিতেছি, তারে দেখেন ওই লোক ওখানে উপস্থিত ছিল। আপনার আরেকটা অ্যাটেনশন ড্র করতে চাই। জি, সিন্স আপনি নিউ ইয়র্ক টাইমসের কথা বলছেন, নিউ ইয়র্ক টাইমসের কথা বলেছেন, আমি এক সপ্তাহ ধরে নিউ ইয়র্ক টাইমসে কিছু লেখা পাঠাচ্ছি। যদি আপনি কিছু করার থাকে খবর নিয়ে একটু। ওকে, আপনি শুনলে খুব খুশি হবেন, অত্যন্ত খুশি হবেন। বাংলাদেশি একটা মেয়ে টাইম ম্যাগাজিনে নিউ ইয়র্ক টাইমসের যে মেট্রো সেকশন আছে ওইটার এডিটর। আমি বাড়ি কই শুনলে আকাশ দা পড়বেন, মোরা বরিশাল্লা। বিএনপির একজন আমি এই জন্য সাহস করে লিখে ফেলেছি, লিখে পাঠিয়েছি। এবং আমি বলছি তোমার স্ট্যান্ডার্ড যদি হয়
তুমি বাংলাদেশ থেকে লিখবে না কেন, আমাদেরটা জানাবে না কেন, দেখি কি করে। ওকে আমি চিন্তা ওকে করছি অন্তত 4টা পাঠাবো, 4 সপ্তাহ পাঠায় দেখবো একটা নেয় কিনা। ওকে আমি এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, তো আমি এখন যে কথাটা, আমি যে লোকটার নামটা যে লোকটার একটা ছবি দেখাইতে চাইতেছিলাম, আমার একটু সময় দিবেন, কারণ আমি ভুয়া কথা Sure, কইতেছি sure. না, ওই লোকটা ওই মিটিংটা ছিল। আহ পায়ে গেছি। আমরা কিছু কথা বলতে থাকি। ওকে, আপনি কথা আমি এই যে আলাপ আলোচনা হয়েছে, আপনারা বাংলাদেশে খালি আমেরিকার নাম বেচে, কিন্তু ওইখানে এই আহ, নারায়ণ চন্দ্র পালের বংশধর আর জিয়া সাহেবের বংশধরের মধ্যে এই লোকটা বসা ছিল, ঠিক আছে? এই লোকটা Please. বসা ছিল। আচ্ছা, হিজ নেম ইজ পরাগ জৈন, আচ্ছা। ঠিক আছে? তো তারেক সাহেব এর বাইরে আর যাইতে পারতেছে না, কারণ এটা হইতেছে যে কোনো মূল্যে এই মুজিব এবং জিয়া ফ্যামিলিকে টিকায় রাখতে হবে। ভারতীয় আধিপত্যবাদকে পার্মানেন্ট করার জন্য এই দুইটা ফ্যামিলির কোনো বিকল্প নাই। তো বলা হয়েছে যে তুমি 15 বছর খাইছো, এখন এর 15 বছর খাইতে দাও। তো এখন ওইটা হবে না, 15 15 বছর খাইতে পারবে না, 15 বছর খাইতে পারবে না। আমার একটা কথা কই, হাসিনাও তো প্ল্যান করছিল 2041 পর্যন্ত খাইবে, বলছিল না? এখন বলছিল, হ্যাঁ। ভারত প্ল্যান ওইটা। এখন একটা কথা বলি, রাজনীতিটা ওয়ার্ল্ড রাজনীতিটা এইভাবেই তো ফর্ম করে, যে আমরা তোমারে 15 বছর দিলাম, জনগণ নাইতে বাইর করে দিলে আমাকে কিছু করার নাই। ওইটা ওই যে পুরনো কথা, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, সেই আই পুরনো এগ্রি। কথা। এখানে এখানে ধরেন আমেরিকান না বলেন, ইন্ডিয়ানরা প্ল্যান করেছে তারেক রহমানকে রাখবে, এরই সাপোর্টের টাইম সেটাকে সাপোর্ট করে দিয়েছে। আই এগ্রি, যদিও কর্নেল হাসিনা অবশ্য একমত হবেন না, আন্দোলন করার জন্য দানা বাঁধতেছে, কিন্তু আন্দোলন করেও সফল হওয়ার সম্ভাবনা নাই। তবে দিস বিএনপি উইল নট বি দ্য নেক্সট গভর্নমেন্ট, এবং আফটার 5 ইয়ার্স ইলেকশন যখন হবে, অ্যাসুরেন্স দিচ্ছি, আপনি শিওর দিচ্ছি, বিএনপি উইল নট বি দ্য নেক্সট গভর্নমেন্ট। And who will be the next government, that depend on how we act in next 5 years. এখানে আওয়ামী লীগকে ডিনাই করতে পারবেন না, আর জামাতে উত্থানকে ঠেকাতে পারবেন না, যদি আপনি আগামী 5টা বছর সঠিকভাবে খেলতে পারেন, কোচিং নিতে পারেন, হোমওয়ার্ক করতে পারেন, নিজেকে তৈরি করতে পারেন। কিন্তু যদি আমরা টু আর্লি অ্যাকশনে চলে যাই, আমরা যদি এখনই কোনো তাওয়া গরম করতে চাই যখন আমার রুটি রেডি হয়েছে না, তাহলে কিন্তু আমার রুটি যখন রেডি হবে, রুটি পুড়ে যাবে। হাসিন ভাইরা চলে আসতে পারে, হাসিন ভাইরা চলে আসতে পারে, হাসিন ভাইয়ের বন্ধুরা চলে আসতে পারে। ওখানে কমান্ড স্ট্রাকচারে অনেক ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে, উপরের লোকেদের মানসিকতা নিচের মানুষের মধ্যে অনেক ফারাক হয়ে গেছে, অনেক গ্যাপ হয়ে গেছে। এখানে যদি কেউ ভালোভাবে খেলতে পারে, তাহলে কিন্তু একটা নিউ ডাইরেকশন অথবা একটা নিউ পলিটিক্স মে স্টার্ট, বাট নট বিফোর 3 to 4 years। আমাকে ওয়েট করতে হবে, সেটাই বলতে চাচ্ছি। এটা কারো ফেভারে যাওয়ার জন্য না, কারো ডিসফেভারে যাওয়ার জন্য। প্রিমেচুর অ্যাকশন অনেক ভালো হবে না। তবে এই গভর্নমেন্টকে তারা যে কোনো অবস্থায় আগামী 5 বছর রাখবে, তারই নগ্ন প্রকাশ এই টাইমসের এই ছবি, এই টাইমসের এই বক্তব্য। তবে 15 বছর থাকার প্রশ্নই ওঠে না। ওকে ইন্ডিয়াও তার রোল চেঞ্জ করবে, কারণ শেখ হাসিনা ওকে অ্যালাউ করবে না, শেখ হাসিনা অ্যালাউ করবে না। এখানে গেমসটা খেলতে হবে, যেটা আমাদের ইয়াংরা ভালো বুঝবে, কর্নেল হাসিন ভালো বুঝবে। আমরা তো বুড়ো হয়ে গেছি, আমরা মেচুর ব্রেন, এখন ভাই, আমাদেরটাকে টুইস্ট করতে পারবো না। আমরা যেটা বুঝি এটাই বুঝি, আমরা নতুন পরিবর্তন করতে পারবো না। বাট কর্নেল ওকে হাসিব ক্যান ডু ইট, ক্যান রিকনসিল। ভাই, আমেরিকার একটা প্রবাদ আছে, আমেরিকান ইন্ডিজিনিয়াস পিপল তারা বলে, ডু নট টিচ নিউ ট্রিক্স টু দ্য ওল্ড ডেভিল। আপনারা হইছেন বুড়া শয়তান। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। উপদেশটা I agree, 100% agree. ওকে 100%. হাসিন ভাই, আপনার কাছে আসি। আহ, আমি আমি মেজর আখতারের কথায় অত্যন্ত খুশি, এবং আমি
আমাদের কালচারে এ ধরনের আহ চরিত্রগুলো দেখা যায় না। আমরা কেউ কাউকে মুখের উপরে প্রশংসা করি না এবং পিছনে কথা বলতে গেলে করি বদনাম। আহ মেজর আক্তার আপনার সম্পর্কে যে কথাগুলো বলল অত্যন্ত চমৎকার ভাবে বলেছে। আপনার কৃতিত্ব আপনার কাছে দিয়েছে, আপনি যা যা করেছেন ওনার দৃষ্টিতে পড়েছে, চমৎকার ভাবে বলেছে। এটা আমাদের দেশে বিরল। আমাদের দেশে আমরা কেউ কাউকে এই প্রশংসাগুলো করি না। হাসিন ভাই, এইটা আমরা করি না কেন? কালচারালি কি আমরা এতটা ব্যাকওয়ার্ড, বা আমরা কি এমন একটা জায়গায় গিয়ে পড়ছি আমরা ভালো কোনো জিনিসকে রিকগনাইজ করব না? না না না, আক্তার স্যার বারে বারে সমালোচনা করতেন বিএনপির, বারে বারে উনি বিতর্কিত পড়তেন, উনি একমাত্র। এই সমালোচনাটা আমরা নিতে পারি না। সমালোচনা যে একটা শক্তি, এই জিনিসটি আমরা বুঝি না। আমাদের আসলে লেখাপড়া নাই এই সাবজেক্ট, আমাদের কোনো মানে পলিটিশিয়ানদের জন্য একটা একাডেমি নাই। তাদের দেশপ্রেম সৃষ্টি করার জন্য যে একটা একাডেমি দরকার, তারা তো কেউ দেশপ্রেমিক না। তবে জায়গা জমি বাড়িতে, বিল্ডিং বাড়িতে, বাচ্চারা পরে বাড়িতে, সে আর কেমনে দেশপ্রেমিক হবে বলেন আমারে? দেশপ্রেমিক কিন্তু শর্ত থাকতে হবে, ছেলে মেয়ে দেশে পড়াশোনা করবে, ছেলে মেয়ে দেশে থাকে, সেও নিজের অবস্থান এখানে, বেড়াতে যাবে বিদেশে অসুবিধা নাই, শিক্ষার জন্য যাবে। তা আমাদের 90% পলিটিশিয়ানের একই অবস্থা। একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকা দরকার, সততা, কিভাবে শিখবে, অর্থনীতি, কিভাবে দেশটাকে ম্যানেজমেন্ট, কর্নেল হাসিন, এইসব। আপনি কর্নেল হাসিন, আপনাকে আমি বলি, আমি মুখের উপরে বলি, মেজর আক্তার 4-5টা আর্টিকেল পাঠাইছে আমাকে। ইউজুয়ালি আমার সম্পর্কে কিন্তু প্রচন্ড একটা বদনাম আছে। মানুষ একটা সাবজেক্টে 2 বার দেখে, আর আমার উপরে বদনামটা হইলো জেকব একটা লিগ্যাল ব্রিফরে 25 বার দেখে। আমি একটা জিনিসে পছন্দ করলে আমি টিপ্পা টিপ্পা দেখি এটার আমি কেন পছন্দ করলাম। আমার একটা অনলাইন পোর্টাল আছে, এটার নাম wearethepeoples.com। ওখানে সবার লেখা যায় না, আমি দেই না, ওটার জন্য অনেকে যোগ্য হয় না। বাংলাদেশে ওই অবজারভারে লেখে, নিউ নেশনে লেখে, ডেইলি স্টারে লেখে, এমন অনেকের লেখা আমি বাদ দিয়ে দিই। কিন্তু ওনার লেখা পড়ে আমি কিন্তু অবাক হইছি যে এই বয়সেও ভদ্রলোক এত প্যাশনেটলি চিন্তা করে এবং লেখে। আমি ওনার মুখের উপরে প্রশংসা করতেছি। আই এম সো প্রাউড অ্যান্ড হ্যাপি দ্যাট আই নো দিস গাই ইন পার্সন। মানে হি দিস ইজ মাই প্রাইড দ্যাট আই এম ফ্রম দ্য সেম কান্ট্রি অ্যাজ মেজর আক্তার। However, আমি আপনাকে জিজ্ঞাসা করি, জাতিগতভাবে আপনি, আমরা বোধহয় একটা জায়গায় দাঁড়ায় বলি যে বন্ধুত্বপূর্ণ অবস্থান আমরা ভারতের সাথে চাই, কিন্তু আমি আর আপনি বন্ধুত্বপূর্ণ অবস্থানটা চাই না, কারণ ভারত বন্ধুসুলভ আচরণে অভ্যস্ত না। ভারত কোনো বন্ধুসুলভ দেশ না, আর ভারতের মানুষরা মানবিক আচরণ করবে এর কোনো কারণ নাই, কারণ এই চরিত্রটা ওদের মধ্যে নাই। কিন্তু এক কথা, এই কথাটা বলার পরে আবার বলি, আমাদের দেশের লোকজনরা, আমার কেন যেন মনে হয় তারা স্বাধীনতা, বিজয় বা একটা নিজেদের দেশ, এটারে বোধহয় আবার অনেকে পছন্দও করে না। তারা মনে করে উই শুড বি পার্ট অফ ইন্ডিয়ান কালচার, উই শুড বি পার্ট অফ ইন্ডিয়া, উই শুড বি পার্ট অফ দিস। মানে এই যে লোকগুলার যে মানসিকতা, আপনি কি এদেরকে বলবেন এটা বিকারগ্রস্ততা, নাকি ঠান্ডা মাথায় আমার ভাষায় বলি, নাকি এরা জাস্ট শান্তি মাগির পোলা? মানে কাহিনীটা কোন জায়গায়, আমরা আটকাইছি কোন জায়গায়, কর্নেল হাসিন? আমি মনে করি এই যারা এই সুশীল, এদেরকে আমি সুশীল বলি। এটা এরা পার্সেন্ট? ভাই ভাই ভাই, আমার মুখটা আর খারাপ করায়েন না, আমি যা করছি এনাফ করছি, আপনি সুশীল বইলেন না, ওদেরকে সুশীল বইলেন না ভাই। সুশীল মানেই আমি বুঝতেছি তারা এলো গিয়ে ভারত প্রেমী, অখণ্ড ও, ভারতে বিশ্বাসী। সুশীল মানে এলো এই অর্থ, এটা অখণ্ড ভারতে বিশ্বাসী, ভারত প্রেমী, ভারত মানে কোনো কথা ভারতের বিরুদ্ধে বলবে এটা গায়ে লাগে, এটা এলো সুশীল। না, তারা এদের অ্যান্টি বিবেক ইসলামিক, তারা সুশীল মানেই অ্যান্টি ইসলাম, সুশীল হ্যাঁ, মানেই অ্যান্টি মুসলিম। অবশ্যই অবশ্যই। আপনি আজকে আমরা একটা ছোটখাটো আলোচনা করতেছিলাম যে কি করা যায়, মানে আমরা এমন কিছু সমস্যা পড়ে, আসলে আমাদের জনসংখ্যার 80% লোক কৃষিজীবী। তারা কি বলে? তারা কিন্তু এই ছাত্রদের কথাই বলে ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। ওই সুশীলের কথা শোনার দরকার নাই তো। ওই সুশীল দেখবেন তার 1%, তার আবার 0.1% ভোট দেয় না। ভোট যারা দেয়
তারা কিন্তু ঠিকই ভোট দিছে। হয়তো অনেক কিছু ভুল ত্রুটি হইতে পারে, বাট আমার মনে হয় না এই সুশীলকে মানে আমাদের অ্যাড্রেস করা উচিত। আমাদের উচিত আমাদের যা আছে তাই আমি সত্য ইতিহাস। এখনো আমরা ৭১ ইতিহাসটা নিয়ে বিভ্রান্তিতে আছি। ৭১ গর্বের। আমাদের একই সাথে ২৪টাও অ্যাড্রেস করতে হবে। এমনকি ১৫ আগস্ট অ্যাড্রেস করতে হবে। ১৫ আগস্ট ছাড়া উপায় ছিল না ফ্যাসিস্ট সরানোর। যে যেইভাবে নিক। এটাই বাস্তবতা। স্যার বলতে পারবেন ভুল হইলে। আর কোনো অপশন ছিল স্যার ওইটা ছাড়া কর্নেল ফারুকদের? আমি তো সেলুট করি। এদের জন্যই তো হাসিনা, এদের জন্যই খালেদা, এদের জন্য জিয়া। আমরা গাদ্দার। আমরা মূল্যায়ন করতে পারি নাই। তা আমি মনে করি এই সুশীলদের কথা শুনে এই হইছে। মওদুদ আহমেদের কথা শুনে এটা হইছে। এটা বিএনপির ভুল। জামিন দিয়ে দিলে আমরা বাঁচতাম। হাসিন ভাই, কিন্তু করি আপনাকে আমি আপনার কথার মধ্যে আমি একটু ইন্টারসেপ্ট করি এবং আপনাকে আমি একটা পয়েন্ট তুলে দেই, যদি এটার উপরে আপনি কথা বলেন। মেজর আক্তার হঠাৎ করে বলছে বাংলাদেশের টাইম ম্যাগাজিন কয়জনে পড়ে। সত্য কথা, মেজর আক্তার মিথ্যা বলে নাই। আমার এখন মনে পড়ে, আম, আমার কততম বার্থডে ছিল জানি না, ৭৭ না ৭৮ সালে। তখন বাংলাদেশের টাইম ম্যাগাজিন আনতো, উপরের যেই বারকোড থাকতো ওইটা ছিঁড়া, তার প্রথম পেজের উপরের টুকু ছিঁড়া তারপরে টাইম ম্যাগাজিনটা আনতো। আমি আমার গরিব বাবারে বলছিলাম, আব্বা বলছিলেন তুমি কি চাও, বার্থডেতে তুমি কি চাও? আমি কইছিলাম আমি টাইম ম্যাগাজিন চাই। আমার বাবাকে আল্লাহ জান্নাত নসিব করুন। আমার বাবা আক্তার ভাই আমার জন্য টাইম ম্যাগাজিন সাবস্ক্রাইব করছিল ১৯৭৯ সালে। আহ এখন কথাটা টানলাম একটা কারণে, বাংলাদেশের টাইম ম্যাগাজিনের সাবস্ক্রাইবার নাই, কিন্তু বাংলাদেশের আপনার এই টুকিল এই উত্তর বাচ্চারা নর্থ ইস্ট নিউজ আর বেয়ানন্দ বাজার না কোন বাজার, এই নিয়ে আবার কিছু নাম, ভাই আমার কথাটা, আমার জীবনে এই শব্দটা আমি উচ্চারণ করতে চাই না, কি জানি একটা মদন নন্দী না জানি কি, আমি কই আরে এখানে নয় এখানে দয়ান্দ হইতে চাই না, আমি নয় এখানে দয়ান্দ ব্যবহার করি না, এখানে চৌকাট একটা টোক পয়েন্ট দেই, দিয়া। আপনাকে একটা পয়েন্ট দেই। জি মানে ফরচুনেটলি টাইমস, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, এশিয়ান নিউজ, এই ৩-৪টা পেপার সেই ৭২ সন থেকে রেগুলারলি আর্মি অফিসাররা পড়াশোনা করে। আর্মি অফিসার, হ্যাঁ। আর্মি প্রতিটা লাইব্রেরিতে আসে এবং এটা আপ লাইব্রেরিতে টু প্রতিটা লাইব্রেরিতে, স্টেশন লাইব্রেরিতে আসে এবং আপ টু ব্রিগেড কমান্ডার লেভেল পর্যন্ত এটাকে মানে সরকারি ভাবেই তাকে পাঠানো হয়, আপ টু ব্রিগেড কমান্ডার। বাট সিও, লেফটেন্যান্ট কর্নেল সিওরও পাইতে পারে সেটা ফ্রম দ্য লাইব্রেরি। এটা আমরা ৭২ সন থেকে দেখে আসছি, এই ম্যাগাজিন গুলো অ্যাভেলেবল, রিডার ডাইজেস্ট অ্যাভেলেবল, এই কয়েকটা পেপার। এই জন্য আপনি দেখবেন আর্মি অফিসারদের হরাইজনটা একটু ওয়াইডার কম্পেয়ার টু দ্য আমার সিভিল ব্যুরোক্রেটস। এখানে যদিও ক্ল্যাশ আছে, আমাদের ইঞ্জিনিয়ারদের এরা এক সময় বই পড়ে না, এরা অন্য কিছু পড়ে, কিন্তু আর্মি কিন্তু রেগুলারলি সে ৭২ সন থেকেই এগুলো পড়ে আসছে। ফলে তাদের কিন্তু এই সমস্ত ব্যাপারে কুইক আপটেক, তারা খুব সহজে বুঝে ফেলে, কিন্তু কথা বলতে পারে না, বললেই যে মানে হাসির মতো ডিসিপ্লিন প্রবলেম হয়ে যায়, বুঝছেন না? আপনি 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 আচ্ছা, মেজর আক্তার, আপনারে যদি আমি এমনি জিজ্ঞাসা করি, উইথ ডি অল রেসপেক্ট লাভ ফর ইউ এন্ড হাসিন ভাই, আপনি বলছেন বাংলাদেশের হিস্ট্রিতে এই প্রথম মিরপুর ক্যান্টনমেন্টে যাইয়া বলা হয়েছে তোমরা ইউনিফর্মের লোকজনরা বাইরে নাইমো না, এর প্রথম বলা। হ্যাঁ, আর্মি অফিসার অনেকেই, মানে হাসির মতো অনেকেই এটা করেছেন এবং ঢাকা ক্যান্টনমেন্টে একটা চাপ সৃষ্টি করেছে, ব্রিগেড কমান্ডার থেকে ডিপ কমান্ডার থেকে চাপ সৃষ্টি করেছে। ভালো, এটা একটা ভালো একটা রোল প্লে করছে এবং বাংলাদেশের হিস্ট্রিতে ভাই। কথা বলেছে কর্নেল হাসিব এন্ড আদার অফিসার ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলছে, স্যার ইফ ইউ ডু ইট উই আর গোইং টু ফাইট এগেইনস্ট ইউ। দ্যাট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ দে হ্যাভ ইউজড। আই অ্যাডমায়ার দেম, আই রেসপেক্ট দেম, দে মে বি জুনিয়র বাট আই স্যালুট দেম। ওকে, আক্তার ভাই আপনার কথাটা সত্যি। এখন এই ৭২ সাল থেকে টাইম ম্যাগাজিন পড়তে এই ২০১৪-১৫-১৬তে আর্মি অফিসাররা, আমরা শুনছি কুত্তার মাংস কুত্তায় খায় না, ওই আর্মির লোকজনরাই কর্নেল হাসিনরে গুম করতে হইলো। এখানে এই রসায়নটা বুঝতে হলে, কেমিস্ট্রিটা বুঝতে হলে আমাদের দুইটা ফ্যাক্ট বুঝতে হবে। এই যে বললো না যে কর্নেল ফারুকদের যে অবস্থাটা, আমরা পরবর্তী কোন গভর্নমেন্ট এটাকে
আপেল করে নাই, তাদেরকে হিরো মর্যাদা দেয় নাই, ফলে বাংলাদেশে হিরো তৈরি করার মেশিন বন্ধ হয়ে গেছিল। তারপরেও আমরা দেখেছি যখন বেগম খালেদা জিয়ার ফলের পরে যেভাবে সেনা প্রধানরা এন্টি রোল প্লে করেছে, বিএনপির বিরুদ্ধে যেভাবে অ্যান্টি রোল প্লে করেছে, ডাইরেক্টলি পলিটিক্সে নেমে গেছে। দেখেন, আমি একটা অনুষ্ঠানে ছিলাম যেখানে সেনা প্রধান ছিলেন, নেভি চিফ ছিলেন এবং শেখ হাসিনা ছিলেন। সেখানে গিয়ে দেখলাম যে একটা ছবিও পুরনো গভর্নমেন্টের নাই। আমি তখন শেখ হাসিনার সামনে প্রশ্ন করলাম নেভাল চিফকে, কিরে ভাই, এই অফিসার মেস গুলো, এই নেভাল বেস গুলো কি পাকিস্তানের বানায় দিয়ে গেছিল না অন্য কেউ বানাইছিল, নাকি এটা ইন্ডিয়া তৈরি করে দিয়েছে? এখানে কোনো সরকারের আর কোনো হিস্ট্রিক্যাল কোনো ইয়া নাই, ব্যাকগ্রাউন্ড নাই। তা আমাকে শেখ হাসিনা বলো, কি তুমি কি কি থাকবে? বলে আপনার আগে কোনো সরকার ছিল না? নেভাল চিফ যে দেখায় দিল যে মস্তানে কোনো সরকার নাই। এই যে কন্টিনিউটি মানে ডিসকন্টিনিউ করার মতো সাহস তারা দেখিয়েছে, ওই নেভাল চিফ দেখে যদি আমরা হ্যাং করতে পারতাম, ওই সেনাবাহিনী প্রধান যদি হ্যাং করতে, ওয়াকারুজ্জামান ইজ নট রেসপন্সিবল। আমাদের রেসপন্সিবল ওই চিফদেরকে যারা এই কাজটা করেছে, সেই জেনারেল মুস্তাফিজকে, যাকে আর্মির সমস্ত ট্রেডিশন ভেঙ্গে, সমস্ত নিয়ম কানুন ভেঙ্গে চিফ অফ স্টাফ করার পরেও একটি অফিসার রিভোল্ট করে নাই, একটি অফিসার বলে নাই আমি চাকরি করব না। কলেন হাসিনা তো অনেক জুনিয়র, তখনও দে ওয়ার নট এ ভয়েস, বাট করে নাই। ফলে কি হয়েছে, বাংলাদেশ আর্মি হিরো জন্ম দেওয়া বন্ধ করে দিয়েছে। আমরা যখন চিটাং হিল টেস্টে চলে আসলাম, সবাইকে নিয়ে চলে আসলাম, তখন তো হিরো বানানোর জায়গা আরো বন্ধ হয়ে গেল। তারপরে যখন আমরা দেখি বিডিআর এপিআর লাগাই দিলাম স্মাগলিং ডিউটিতে, তখন তো আমাদের হিরোইজম আরো বন্ধ হয়ে গেল। তারপরে র্যাবেও তাও একটু জায়গা ছিল, সেই র্যাবকেও যখন আপনারা স্যাংশন দিয়ে দিলেন, what a damage has been done. I'm sorry, আমেরিকানরা may not like it, but র্যাবকে স্যাংশন দিয়ে যে কি ক্ষতিটা আমার হিরোদের জন্য করলেন। শুনেন, হিরোরা যারা সত্যের পথে থাকে তারা মেজর আক্তার, আপনি র্যাবের কোন হিরোইজমের কথাটা আপনি যদি আমাকে, ইফ ইউ ক্যান থ্রো ওয়ান অর টু রাবার বুলেট টুয়ার্ডস মি, বলেন ভাই। সম্পূর্ণ জেএমবি দমন। আপনি কুমিল্লার ইনসিডেন্ট জানেন কিনা? সারাটা দিন মারামারি, বোম ব্লাস্ট। আমি ছিলাম ওটার নেতৃত্বে। গুলজার স্যার চলে গেছেন, আবার আইছেন, আমার হাতে গোলাগুলি হয়েছে। এই যে মনে করেন যে কষ্ট করে ওদেরকে ধরা হইলো, তারপরে র্যাবের যে চেনগুলিকে আটকানো হলো, সম্পূর্ণ জীবন ঝুঁকি নিয়ে। আমি জাস্ট এক সেকেন্ড ফিরে আইছি, বোম ব্লাস্ট হলো ঘরের ভিতরে। ওই মহিলা বুকের মধ্যে এক্সপ্লোসিভ ছিল, পানি দিল, আমি বৈশা বের হয়ে দরজার মুখে আমি সিগারেট খাচ্ছি, র্যাবের দিদি দাঁড়ায় আছে। ওকে ওকে ভাই, আপনি কি এই আপনার জেএমবির এই সাবজেক্টে নিয়ে কি কখনো হর্ষবর্ধন শৃঙ্গলকে আপনারা অ্যাপ্রোচ করছেন? ভাই 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 থামেন, ভাই থামেন, ভাই একটু থামেন, আপনারা দুইজনেই থামেন। র্যাব অ্যাপ্রোচ করবে না, এটা তো র্যাব অ্যাপ্রোচ করবে না ভাই। র্যাবকে আওয়ামী লীগ যেভাবে এটা ডিসকোয়ালিফাইড করলো, দেখেন আপনি সিনেমার আপনি আমেরিকান বিখ্যাত ছবি ডার্টি হ্যারি 62 ছবিটা ভুলে যান ভাই। আমি এখন র্যাব ভুল করতে পারে, র্যাব দুই একটা নারায়ণগঞ্জ ইনসিডেন্ট হয়েছে, আই এগ্রি, ইউ হ্যাং দেম, কিন্তু র্যাব যে কাজ করেছে বাংলাদেশে, যেভাবে আজকে র্যাব যদি টিকে থাকতে পারতো, তাহলে শেখ হাসিনা 2024 সন পর্যন্ত যাইতে পারতো না। ওকে, এখন আপনাকে আমি মেজর আক্তার, আমি আপনার সাথে কর্নেল হাসিনের সাথে দ্বিমত পোষণ করি না, কিন্তু আপনারা একতরফা বললে তো হবে না রে ভাই। আমি আপনাকে বলি ঠান্ডা মাথায়, র্যাবের বিরুদ্ধে যা বলা হয়েছে একতরফা, র্যাবের বিরুদ্ধে একতরফা হয়েছে না ভাই। আমি ভাই র্যাবের অ্যাচিভমেন্ট আলোচনা করতে চাই, আমরা হোয়াইট পেপার চাই, করব, আমরা একসময় বলবো। আপনারা আমি বলি, আমি আমাদেরকে হলি আর্টিসান বেকারির টেরোরিস্ট অ্যাটাক নিয়ে আমাদেরকে বুঝানো হয়েছে, এখানে পুলিশরা এবং র্যাব মহা বীরত্ব দেখাইছে, অথচ টোটাল সাবজেক্টটা ছিল স্টেজ ড্রামা। কারেক্ট, ইউ আর ভেরি কারেক্ট, এবং এটা রং ডাইরেকশনে করা হয়েছে, রং ডাইরেকশনে করা হয়েছে। এখন
আরেকটা কথা আপনি শুনলে আকাশ থেকে পড়বেন, বাংলাদেশের আজিজ, আজিজের আগে এক জেনারেল, এই মুহূর্তে নামটা মনে নাই, আজিজের পরে ওই যে বাদখোর কুত্তা শফি, বেনজির, আপনি কি জানেন এইখানে সিআই এর অপারেটিভদের সামনে বৈশা বৈশা মিথ্যা কথা কয়, আর সিআই অপারেটিভদের কথা কইতেছে, আর তারা ফোনটার নিচে এভাবে ধরে বৈশা রয়েছে। তো সব স্টোরি শোনার পরে আজিজের সামনে এইটা উঠে গেছে, তাইলে এইটা কি? আজিজ কি করছে জানেন? এরম করে রয়েছে। বেনজির ক্যান আই হ্যাভ এ কাপ অফ ওয়াটার? এসব মাদার চোদরা তো জন্মাইছে মায়ের পাছা দিয়া মুখে গুনিয়া, আর কথা কইতে পারে নাই। ভাই আমি একটা কথা কই, বেনজিরের মতো লোক যদি র‍্যাব চালায়, জিয়ার মতো লোকরা যদি র‍্যাব চালায়, তাহলে তো তোফায়েল আহমেদ আর ওই এসপি মাহবুব হেরা রক্ষী বাহিনী চালাইছে ভাই। হেরা যে রক্ষী বাহিনী চালাইছে, স্টপ করছি এই জন্য এখান থেকে তো র্যাবকে ব্যাড ডাইরেকশনে নিয়ে যাওয়া হলো। বেনজিরকে র্যাবে যাওয়ার মতো তার এথিক্যাল ভ্যালুজই নাই, তার যোগ্যতাই নাই। বেনজিরের মতো লোক ইভেন ডিডিজি যাওয়ার ক্ষমতা তার ছিল না, হওয়া উচিত হয় নাই। এদেরকে নিয়ে তো করা হলো। আমি একটা কথা বলি, আপনার হোলি আর্টিজানের কথা বললেন, হোলি আর্টিজানের ঘটনার সঙ্গে তো ইন্ডিয়া সরাসরি জড়িত। আপনি একটা জিনিস ভুলে যাবেন না স্যার, আমেরিকানরা একটা কোয়াড্র করেছে, অস্ট্রেলিয়া, জাপান, ইন্ডিয়া এবং ইউএসএ। কার এগেইনস্টে? এখানে বাংলাদেশ ইজ ভেরি ভেরি ভালনারেবল ইন দিস কোয়াড, বিকজ বাংলাদেশ ছাড়া বে অফ বেঙ্গল কন্ট্রোল হবে না। আর বে অফ বেঙ্গল চায়নার দরকার টুডে অর টুমোরো, আইদার থ্রু মায়ানমার হোক আর থ্রু মিজোরাম হোক, they will come. It's a question of time. It is Okay. like a Hormuz প্রণালী। কাজে Okay. এখানে বাংলাদেশের সেনাবাহিনীকে নষ্ট করা, তার র্যাবকে নষ্ট করা, এটা ইন্ডিয়ান প্ল্যান ছিল। এবং আনফরচুনেটলি মাই সিআইএ ফ্রেন্ড, মাই আমেরিকান ফ্রেন্ড, তারা ইন্ডিয়াকে প্রায়োরিটি দেওয়ার কারণে আমার এই অর্গানাইজেশন ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে। এই আর্ম ফোর্সেসকে ভাই আপনাকে, ভাই কিন্তু আমার আপনাকে আর্ম ফোর্সেস বাংলাদেশে কিন্তু এখনো টিকে আছে বলে আমরা বাংলাদেশ টিকে আছি। ও না ভাই, ভালো ভালো আমি কিন্তু ভালো ভাই, অনেক আর্মি অফিসারের বিরুদ্ধে, আমি পার্সোনালি কিন্তু অনেক আর্মি অফিসারদের বিরুদ্ধে, সিনিয়রদের বিরুদ্ধে, দে ওয়ে দে বিহেভ, আমি তারা যে বিভিন্ন কমার্শিয়াল অর্গানাইজেশনে চাকরি করে, কাজ করে, আমি তার বিরুদ্ধে। কিন্তু তারপরেও দেখবো আমার আর্ম ফোর্সেস ইজ এখনো প্যাট্রিয়টিক বাহিনী, সবচেয়ে প্যাট্রিয়টিক ফোর্স। দে ক্যান ডেলিভার। ভাই আপনি বুঝে, ভাই আপনারা তো একেবারে আমার আই হোপ আপনারে মির্জাফর ওয়াকার আপনারে আর হাসিন মেহের ডাইকে জন্য আলাদা একটা জুরাতে পাকিস্তান বা জুরাতে বাংলাদেশ লাগায়। ভালো, আপনাদেরকে আমি একটা কথা বলি, পাকিস্তান হবে না তো। শুনুন, আমি ওই ব্যক্তি, ভাই একটু শেষ করতে দেন, আমি বুঝছি, আমি ওই তাদের ব্যক্তি কথায় আসি। 7.5 ঘন্টা করাচি এয়ারপোর্টে প্লেনে বসে আছি, কিন্তু নিচ মাটিতে নামি নাই। ওকে, আপনারা আমি না না আমি কিন্তু ওই পাকিস্তানি প্রেমিক, বুঝছেন না? ওকে ভাই, আমি পাকিস্তান, যারা কইছে আপনি পাকিস্তানের মাটিতে নামে না, এটা এতে বাংলাদেশের প্রতি এর কোনো দেশপ্রেম নাই। যারা এই কাজটা করছে তারাই দেশটাকে প্রোডাক্টিভ হইতে নিতে ব্যর্থ হয়েছে। আপনি কইছেন না আর্মি, এবার আপনাদেরকে আমি বলি, আমেরিকান এম্বাসিতে আমি নাম বলবো না, আমি নাম বললাম না, কোন এক অ্যাম্বাসেডর বিএনপির নেতাদেরকে নিয়ে এবং অন্যান্য নেতাদেরকে নিয়ে বাংলাদেশকে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে দেওয়ার জন্য বলল, সবক এই, আমরা এইভাবে এইটা করব, এইভাবে এইটা করব। আপনি ভাই আমেরিকান এম্বাসিতে সিকিউরিটি সাপ্লাই দিচ্ছেন, তাদের প্রোটোকলটা আপনি জানেন, এবং তারা বলছে whatever happen in this room it will stay in this room, whatever happens in Vegas it's gonna stay in Vegas। ওইখান থেকে আমাদের বাংলাদেশি খানকি মাগির বিএনপি চোদারা নাইমা
11 মিনিটের মাথায় সিআইএ ইন্টারসেপ্ট করছে মাদার চোদ্রা ইন্ডিয়ান এম্বাসিতে, সব করে দিছে। ওই নিয়ে কি আলোচনা হয়েছে? একবার না, 11 বার। আর আপনারা কইবেন আমেরিকা ইন্ডিয়ারে গুরুত্ব দেয়। আরে ভাই, গুরুত্ব দেওয়ার জন্য মনিব লাগবে। আপনারা হইছেন সব চাকর বাকর, আপনারা হইছেন রাস্তায় মাগি। I agree with this. চাকর বাকর হইছি বলে আজকে অবস্থা। মনিব একজন যথেষ্ট হয়। সো আমেরিকা যদি বলে তোমরা খানকির পোলাগুলোকে একটা কথা কইলে ওই কথাটা রাখতে পারো না ব্রেনের মধ্যে, কাছে যাইয়া কাপড় খুইলা দাও, তুমি কাছে যাইয়া লাভ কি? তোমরা মনিব বুঝো, আমরা মনিবের লগেই কথা কই। আপনারা কই কোন একটা জায়গায় প্রেস কনফারেন্সে গেছি, তো কোশ্চেনটা করবো কারে? বারাক ওবামারে। তো আমি কইছি যে আমেরিকা, হোয়াই আমেরিকা ইজ ট্রিটিং Bangladesh as Rwanda and Burundi, they would like to see Bangladesh through the eyes of India. আপনি কি জানেন আমারে বলছে, I will answer your question after the session. আমার দিকে বারাক ওবামার ছবিটা তোলার আগে কয় যে let's take a picture first. আমি বলছি, Mr. President, it's an honor that I'm talking to you. Picture is not gonna make any difference in my life or the life of Bangladeshi people. আস্তে করে হাসি দিয়া কইছে, you must have a leader to lead a nation. But if your leader run through another country to learn how he's gonna perform into his country, then what policy America should produce over there? তোমার দেশের নেতারা কান্ট্রি রান করার জন্য অন্য দেশে দৌড়ায়। হেনরি কিসিঞ্জার বলে গেছিল ইট ইজ বটমলেস বাস্কেট। না, এটা বলে নাই সে, বুঝছেন না? সে আর ভাই বটমলেস বাস্কেট এটা বলে নাই। মেজর আক্তার, আপনাকে আমি বলি, 1994 সাল জানুয়ারি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে সেমিনার শুনতে গেছি, $375 দিয়ে সামনের সারিতে বসে খালি এই প্রশ্ন করার জন্য। ডক্টর হেনরি কিসিঞ্জার, আমি যখন বললাম মিস্টার কিসিঞ্জার, we learned through our childhood that one of the Secretary of State called Bangladesh as bottomless basket. আমার কাছে এই কথাটার উত্তর সে কিভাবে দিছে আপনি কি জানেন? সরাসরি দিছে। আমি অন দ্য রেকর্ড বলতেছি, বলছে, মিস্টার মিল্টন, would you consider me as a diplomat? আমি উঠে কইছি যে who has audacity not to recognize you as the paramount diplomat in the world? তখন বলছে, the sentence you just uttered, calling a country bottomless basket, that's not the language of a diplomat. বলছে, I heard that word, but I was laughing because India is very good at making a word, put the word into someone else's mouth. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই, এই কথা আমারে কেউ বলে নাই, সরাসরি ডক্টর হেনরি কিসিঞ্জারের কথা। He never uttered that sentence. সে বলছে, that's not the language of a diplomat. ওকে, আই এগ্রি। ওকে, আই গট ইউর পয়েন্ট, আই গট ইউর পয়েন্ট। এখন আমরা বারবার বলি আমেরিকা বা ইউরোপিয়ানরা আমাদেরকে সেকেন্ড ক্লাস কান্ট্রি হিসাবে দেখে। আপনাদেরকে আমি শেয়ার করি ভাই, আপনাদের দুইজনের সাথে। বিল ক্লিনটন একসময় চিন্তা করলো হুতি, ওই যে বুরুন্ডি আর রুয়ান্ডা, ওখানের এই গুতাগুতিটার একটু বন্ধ করবে। তো ওখানে বলল যে ঠিক আছে, আমি তোমাদের সাথে বসি এবং আলাপ আলোচনা করি। বুরুন্ডির থেকে এক লিডার আসলো, রুয়ান্ডার থেকে এক লিডার আসলো। ভাই, দুইজন লিডারের সাথে উইলিয়াম জেফারসন ক্লিনটন উনি বসছেন, হাসিন ভাই শেখার কথা। বিল ক্লিনটন দেখলো আউট অফ টু লিডার একজনের সাথে সে ক্লোজলি সে কাজ করতে পারে। সে বলল, হোয়াইট হাউসের ওভাল অফিসে উইলিয়াম জেফারসন ক্লিনটন বলল, দুই প্রেসিডেন্টের সাথেই দেখা হয়েছে, কিন্তু ক্লিনটন একজনরে বলছে, I'll work with you. বুরুন্ডির প্রেসিডেন্ট ওই শালা হইছে হাসিনা টাইপ রাজনীতিবিদ। বুরুন্ডির প্রেসিডেন্ট সে হইছে তারেক রহমানের মতো রাজনীতিবিদ, বেগম খালেদা জিয়ার মতো রাজনীতিবিদ। কিন্তু রুয়ান্ডার যে প্রেসিডেন্ট, সে হইছে অন্য ধরনের রাজনীতিবিদ।
তারে কইছে আমি তোমার লগে কাজ করব। তো আজকের আমি রুয়ান্ডার কথা বলি, ওই নেতার নাম হইছে, একটু গুগল করে আপনারা দেখেন, পল কাগামে, হেড অফ দ্য গভর্নমেন্ট অফ রুয়ান্ডা। আমেরিকার একজন নিউ ইয়র্ক টাইমসের জার্নালিস্ট নিকোলাস ক্রিস্টফ রুয়ান্ডায় গেছে, গিয়া বলছে, আমি রুয়ান্ডার রাজধানীর কথাটা এই মুহূর্তে আমার মনে নাই, বলছে ওখানে গিয়ে আমার মনে হইছে আমি মিডটাউন ম্যানহাটানে আছি। এইটা হইছে রুয়ান্ডা। প্রেসিডেন্টকে ওই বিল ক্লিনটন যারে বলছিল আমি তোমার সাথে কাজ করব, পল কাগামে। আর বুরুন্ডিতে গেছে, যাইয়া বলছে যে আমার মনে হয়েছে আই এম ভিজিটিং সোয়াজিল্যান্ড, যেখানে there is no adequate policy or environment in Burundi. রুয়ান্ডা ক্যাপিটাল নাম কিগালি। হ্যাঁ, কিগালি, ভালো ঠিক বলছেন। হ্যাঁ, সো এই পল, আমি কথাটা হচ্ছে কি, কোয়ালিটি অফ এ লিডারশিপ ভাই। আমাদেরকে যদি আমেরিকা ইন্ডিয়ার আই দিয়া দেখে, ওইটা দেখে হাসিনা মাগির জন্য, তারেকের জন্য। আর লগে আরো কতগুলা বাটপার আছে না, আমি গালি দিলে আপনাদের মুখ দেখা কয় জেকব গালি দেয়, কিন্তু ওদের জন্য আমার আর ভালো কোনো শব্দ নাই রে ভাই। ভাই জ্যাকব ভাই সব ঠিক আছে, আমি একটু আপনার সঙ্গে একটু ডিফার করি। বেগম খালেদা জিয়া may not be the very clever, very wise leader, but whatever I've seen by very close to her, she's from head to down is a true patriot. I've seen অনেক ইস্যুতে how she didn't compromise. আপনি যদি বেগম জিয়ার কথা বলে থাকেন, আমি এগ্রি করি। ভদ্র মহিলার বেগম সামনে জিয়া, আমার দুইবার বসার সুযোগ হয়েছে। আর আরেকজন আমি যারে বলি, যার ভারতের পাসপোর্ট আছে যার নামে, বেলারানী সাহা, মানে হাসিনা শেখের ওইখানে ইন্ডিয়ান নাগরিকত্ব আধার কার্ডে লেখা আছে বেলারানী সাহা, আর তার মাইয়ার নাম লেখা আছে পুতুল রানী সাহা। এই ফ্লোরিডায় গেছিলাম একটা ব্যাংকিং লাইসেন্সের জন্য 1997 সালে, একটা লাইসেন্সের জন্য। আমেরিকান 4 জন লোক আছিল। 97 সালে উনি আমার কাছে বলছিল ওনার জামাই মিতুর অ্যাকাউন্টে আমি যেন 5 কোটি টাকা জমা করাইয়া দেই, লাইসেন্স হয়ে যাবে। এবং আমার আমেরিকান বন্ধু বান্ধবরা আমাকে বলছিল হোয়াট ডিড শি সে। আমি তাদেরকে বললাম যে ওনারা বলছে, প্রাইম মিনিস্টার বলছে সে খুব খুশি তোমাদের সাথে কথা, তুমি এখানে আসছো তার সাথে দেখা করতে। হাসিনার পিছনের লোকজন বুঝছে যে আমি ভুল ট্রান্সলেশন করতেছি, অর্থাৎ আমি লজ্জায় বলতে পারতেছিলাম না, এই স্কিমাকি তোকে কাছে ঘুরসাইতেছে, বুঝছেন? এই জন্য বললাম আমি দেশমাতা খালেদা জিয়াকে অনেক কাছ থেকে দেখেছি, যেটা অনেকের হয়তো সৌভাগ্য বা দুর্ভাগ্য হয় নাই। একজন দেশপ্রেমিক বলতে যত ডেফিনিশন দেন আমি তার মধ্যে পেয়েছি। আর একটা জিনিস আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলছিলাম একটা বই লিখবো, বইটা আমি পাবলিশ হয়েছে পরশুদিন 15 তারিখে। এটা প্রায় ধরেন 264 পৃষ্ঠার বই। আমি এই বইটার প্রতিটা পৃষ্ঠা চ্যালেঞ্জ করে বলেছি যে আমাদের কাছ থেকে ওয়েস্টার্ন প্ল্যান নেওয়ার দরকার নাই, পশ্চিমাদের মতো করে আমাদের ভাবতে হবে না। আমরা জানি আমাদের কি ভাবা দরকার, আমরা জানি আমাদের রাষ্ট্র কিভাবে চালানো দরকার, শুধু আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার। আজকে হয়তো আমি সেই পজিশনে নাই, যখন সেই পজিশনে ছিলাম তখন চেষ্টা করেছি, এখন সেটা দিয়েছি। কাজেই আসলে আমাদের দেখেন এই দেশের রাষ্ট্রপতিরা, প্রেসিডেন্টরা কেমনে হয় আমি তো দেখার সৌভাগ্য হয়েছে। ইট ইজ ডিসাইডেড বাই, দেখেন 91 সনের নির্বাচনের 25 দিন আগে একটা স্টেটমেন্ট বেরোলো, তৎকালীন মহিলা ছিলেন অ্যাম্বাসেডার আমেরিকার, সে বলেছিল যে বাংলাদেশে আগামীতে ক্ষমতায় কে যাবে তাকে এই 6টা বিষয় নিয়ে তার সুনির্দিষ্ট পদক্ষেপ থাকতে হবে। আমি তখন গ্রামে ছিলাম, যেহেতু আমি আমেরিকা এম্বাসি তখনও আমি কাজ করি, আমি ওইটা পাওয়ার পরে দৌড়ে আইসা আমি ম্যাডামের সঙ্গে দেখা করেছি। দেখা করে বলছি, ম্যাডাম এই 6টা পয়েন্টের ব্যাপারে আপনি এটা কিছু বলেন। কেন? আপনি ক্ষমতায় যেতে হলে বলতে হবে। বলে আমি তো ক্ষমতায় যাচ্ছি না, আমাকে তো ওরা ক্ষমতা দিবে না।
আমি দিবে না বলেই তো আমেরিকানরা এই কথাটা করেছে, ওপেন করেছে, আনার্থ করেছে যে ক্ষমতায় যাওয়ার জন্য এই কিছু কিছু প্রি কন্ডিশন তারা দিয়েছে ফর এভরিবডি, এটা কোনো কাউকে বলে নাই। যাই হোক, উনি কতক্ষণ শুনলেন, পড়লেন, আর কিছু বললেন না আমাকে। কিন্তু পরের দিন ওনার একটা মিটিং ছিল বগুড়াতে। উনি রেফারেন্স দিয়ে বলে ফেললেন যে এই বিষয়গুলো আমাদের চিন্তায় আছে, আমরা এগুলা আলোচনা করব, আমরা ম্যানিফেস্টোতে আনতে পারি নাই, তবে এগুলা আমরা ভবিষ্যতে চিন্তা করব। দেখেন আমি কেন কথা বললাম, কাকতালি হইতে পারে। বিএনপি যে 143টা সিট পাবে 91 সনে, ম্যাডাম বিশ্বাস করে নাই, বিএনপির কোন নেতারাও বিশ্বাস করে নাই। ইট ওয়াজ আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগরা সরকার গঠন করে ফেলছিল, সবকিছু কমপ্লিট করে ফেলেছিল, বুঝতে পারছেন? আর একই জিনিস হয়েছে 96 সনের ফেব্রুয়ারি নির্বাচনের পরে। আমি সেই নির্বাচন করি নাই। সেখানে বলা হয়েছে যদি তোমরা ইরাকের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট পরিষ্কার ভাবে না দাও, তাহলে তোমার এই গভর্নমেন্ট টিকতে পারবে না। কারণ আমি তখনও ওখানে ছিলাম, আমি আমি ইসরায়েল এই ইরাকের পক্ষে থেকে সরে আনতে পারি নাই। এখন এই ইতিহাসগুলো তো আমরা দেখেছি রে ভাই। আমেরিকা বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল ফ্যাক্টর। আর আনফরচুনেটলি আমেরিকানরা এখন নিজেদের হাত দিয়ে খায় না, কাটা চামিচ দেখায় বা স্টিকার দেখায়। এখানে চাইনিজ ফোবিয়া কাজ করতেছে। এখানে চাইনিজের বিরুদ্ধে যারা বলবে, একটা জিনিস আমি শুধু বিনয়ের সঙ্গে বলছি, আমি ইন্ডিয়াকে আমি ফ্রেন্ড হিসাবে মানতে রাজি না, আমি ব্রাদার হিসেবে মানতে রাজি না। ইন্ডিয়া আমাকে ফ্রেন্ড হিসেবে মানতে রাজি না, ভাই হিসেবে মানতে রাজি না। সে আমার বিগ ব্রাদার হইতে চায়। আমি জীবন থাকতেও তাকে বিগ ব্রাদার হইতে দিব না। I may die, but I will not allow him to be big brother of mine. কিন্তু unfortunately, I cannot deny either he is my neighbor or I am his neighbor. এখানে আমাকে I have to find out how I exist, because I cannot deny this. Who's neighbor, that may be a different question. But যেভাবে বলেন we are neighbors. কাজে এটা চেঞ্জ করতে পারবো না। এখানে how to do it, how to make a coexistence in this, I will not look for it. এবং এখানে আপনি আপোষকামী বলেন, আমাকে রেডিকালিস্ট বলেন, রিভলিউশনারি বলেন, আমার সুযোগ খুব সীমিত। মেজর আক্তার, এক সেকেন্ড আমি আপনার দুইটা প্রশ্ন করব। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশিরা গলা ফাটায় যে ভারত আমাদেরকে সাহায্য না করলে আমরা স্বাধীনতাই পাইতাম না। এটা সত্য না মিথ্যা এই প্রশ্নে আসবো না, আমরা স্বাধীনতা পাইছি। বাংলাদেশের স্বাধীনতা পাওয়ার পরে বাংলাদেশে সশস্ত্র জঙ্গি বিদ্রোহ করাইছে কোন দেশ? I'll answer. Okay, first answer আপনাকে বলি ভাই, আপনি আমার একটু বললেন না, আমি শোটা শেষ করব, আমার যাইতে হবে। আমার শুধু এই জন্য শর্টকাট বলেন। আমি কুইকলি বলে দিচ্ছি। ফার্স্ট হলো, এই প্রশ্ন আমাকে পরশুদিনও করা হয়েছিল, আমরা কি 71-এ স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধ করেছিলাম? আমার স্পষ্ট উত্তর ছিল আমার লিডারের কাছে যে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। এই স্বাধীনতা যুদ্ধে আমরা অনেকের কাছে সাহায্য নিয়েছি, ভারত একজন। কিন্তু মুক্তিযুদ্ধ আমরা শুরু করেছি 16 ডিসেম্বরের পরে, যেটা এখনো শেষ হয় নাই। এই মুক্তিযুদ্ধ আমাদের চলছে। এই মুক্তিযুদ্ধে স্বাধীনতা যারা সহায়তা করেছে তারাও আজকে আমার পক্ষে না, কারণ আমার মুক্তি আমরা এখনো পাই নাই, মুক্তি এখনো আমরা অর্জন করতে পারি নাই। এটা কন্টিনিউয়াস ওয়ার এবং এটা স্ট্রাগল চলবে, এবং এইটা আমার এখন আর সময় নাই জাতিকে মুক্ত করতে। এটার জন্য আমি আপনাদেরকে দায়িত্ব দিতে চাই, মানে হাসিনুকে দায়িত্ব দিতে চাই, আমার নেক্সট প্রজন্মকে দায়িত্ব চাই। মুক্তি পাইতে হলে আমাদেরকে লড়তে হবে, লড়তে হলে আমাদেরকে ইউনাইটেড হতে হবে। লিডারশিপ ঠিক করতে হবে। লিডারশিপ চাই ওই লিডার হু ক্যান থিঙ্ক টুমরো, নট টুডে। আমাকে আজকে একটা কথা বলে আমাকে ব্যস্ত করে দিল, নো, টুমরো মর্নিং আই ওয়ান্ট টু বি দ্য ফার্স্ট পারসন। আমি এমন কিছু করতে চাই যেটা টুমরোতে আমি ডমিনেট করব। টুমরো ইজ ফর মাইন্ড, দ্যাট লিডারশিপ উই ওয়ান্ট। উই ডোন্ট ওয়ান্ট লিডারশিপ অফ টুডে এন্ড বাংলাদেশ
বাংলাদেশ সৃষ্টির পরে বাংলাদেশে প্রথম সশস্ত্র জঙ্গি পরতা কোন দেশ শুরু করেছে বাংলাদেশের অভ্যন্তরে? ভেরি ক্লিয়ার, ইন্ডিয়া। এটা তো কোনো আর সন্দেহ নাই। আমরা ওকে 73-তে রংপুরে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমি 76-এ চিটাগাং হিল ট্রেক্সে চাকমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমি চাকমাদের কমান্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলছে আমাদের তো কিছু করার নাই, তোমরা থাকতে দাও না, আমরা শেল্টার ওখানে নেই। ওখানে শেল্টার দেওয়ার একটাই কারণ, আমাদের গুলি করে যেতে হবে। কিন্তু আমি চিটাগাং হিল ট্রেক্সে মারির সাথে 4 বছর কাজ করেছি, আমি তাদেরকে শেল্টার দিয়েছি। মারির সাথে কোনো হয় নাই, কোনো সমস্যা হয় না। এখনো মারিশার যাদেরকে শেল্টার দিয়েছি তারা এখন মারিশার চিটাগাং হিল ট্রেক্সে রাঙ্গামাটি খাগড়াছড়ির নেতৃত্ব করে। আমি তো 4 বছর যুদ্ধ করেছি। কাজেই ভারত আমাদেরকে সবসময় বড় ভাই সুলভ ব্যবহার করতে চায়। আমি এইটার এগেইনস্টে ফাইট বড় করব, ভাই করছি, আম- আজীবন করব। আমি হয়তো আপনি হয়তো রাইট, কিন্তু আমি আপনার এই কথাটার সাথে আমি শুধু শাব্দিক অর্থ যেটা এটা হয়তো ডিফার করবো। আপনি বলছেন বড় ভাই, না, তারা বড় ভাই হইতে চায় না, তারা আমাদের মনিব হইতে চায়। তারা আমাদেরকে বলবে আমরা এটা করব। সেটা আর আমাদের একটা উইকনেস। এটা আপনাকে উইকনেস, সেটা কিন্তু আপনাকে আপনাকে ওই যে কিসিঞ্জার বলেছে, আপনাকে কিন্তু কিসিঞ্জার আপনাকে বলেছে। জি জি আমি সেটাই বলি, মনিব ওরা বানাতে চায় কিনা জানি না, কিন্তু আমি গোলাম হইতে চাই। ওকে, আমি আমরা গোলাম হইতে চাই ক্ষমতার জন্য, বাংলাদেশের ক্ষমতার জন্য, ক্ষমতা বাংলাদেশের নেওয়ার জন্য। বাংলাদেশের 2 থেকে 3 কোটি মানুষ আছে যাদেরকে মানুষ বলতে আমি বিরক্ত ফিল করি, যারা ওরাই তো গোলাম গোলাম হইতে চায়, হওয়ার গোলামি জন্য, করতে চায়, যারা গোলামি করতে গোলাম চায়। হওয়ার জন্য এক পায়ে দাঁড়ায়, রাজি, গোলাম এটা তো হওয়ার জন্য, গোলাম হইয়া তাদের মাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য, বোনকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য, বউকে ভারতের হাতে দিয়ে দেওয়ার জন্য ওই 2-3 কোটি মানুষ তৈরি। এবং আমার মতো বলদ আর সাথে সমমনা আপনাদের মতো কিছু ভালো মানুষ, শিক্ষিত মানুষ আমরা আছি, দেশ বাঁচাও। এনিওয়ে, না ভাই, আল্লাহ আল্লাহ 2 কোটি না, কিছু লাখ, জাস্ট সুশীল কিছু লাখ, 2 কোটি হবে না ভাই। যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলেন এই বিপ্লবের সময় আর্মির ভূমিকা, আমি একটু পরিষ্কার করি। সেনাবাহিনীর বলা উচিত, আমি বলি যেহেতু একদম নিবিড়ভাবে ছিলাম। সেনাপ্রধান যা করছেন বা 3 বাহিনী প্রধান যা করছেন এক্সিলেন্ট, আরো আগে করা উচিত ছিল। এখন নর্থ ইস্ট নিউজের ধারণা হলো 1500 লোক মারা গেছে, এটা কম, পারলে 15,000 মারা যাক। এটা কি মানুষের পর্যায়ে পড়ে? সেনাবাহিনী হলো গিয়া জনগণ বেতন দেয়, জনগণের সেনাবাহিনী, কোন রাজনৈতিক দলের সেনাবাহিনী না। তো নর্থ নিউজ কি আবল তাবল বকতেছে আমি জানি না। তিনি সেনাপ্রধান যাই করছে বিপ্লবের অংশ, অনেক মানুষের দোয়া আছে। এবার বিপ্লবের অংশের জন্য এই যে ডক্টর ইউনূস এটা কাজে লাগাতে পারে নাই। আর একটা বিষয়, আহ, 7.62 ভাই, ভাই 7.6 আমি একটা কথা বলি। নর্থ ইস্ট নিউজের বিশেষত্বটা কি? কোন এক নন্দী, আমি ওর নাম কইলে চ নয় দয়ন্দ দিয়া কয়, আমি নয় দয়ন্দ কই না, আমি নটা বাদ দিয়া দেই। তো এই নন্দী আপনাদের কাছে, ভাই আপনাদের কাছে মানে আপনাদের দুইজনের কাছে না, বাংলাদেশের দেখি কি বেশ কিছু লোকজনরা এই নন্দীর কথা কয়। এই নন্দীরে আমি আমার একদিনের কনভারসেশনের কথা আপনার আমি বলি। বিপি নূর আমার সাথে কথা কইতেছিল। বিপি নূর যখন কথা কইতেছিল, তো বিপি নূর আমারে বলছে যে খুব ভাই, এই এই ইন্ডিয়ান এক জার্নালিস্ট এই কুত্তার বাচ্চা আমার এই মেসেজটা রাখছে। আমি মেসেজটা শুনলাম। মেসেজে কি লিখছে জানেন? ওই নন্দী নূরেরে কইতেছে, তোর এত বড় সাহস, তুই আমার এইটা দেখতে চাস, তোরে আমি দেখায় দেবো, তোর মতো 2 পয়সার খয়রাতি কেমনে রাজনীতি করে, মানে থ্রেট করতেছে ওই নন্দী। ভাই আমার মাথায় জাস্ট খুন চাইপা গেল। আমি বললাম নাম্বারটা দেন। এর মধ্যে আমি তখন নাগরিক টিভিতে আমি প্রশ্ন করি, নাগরিক টিভিতে তার পরের দিন ওই নন্দীর আর আমার থাকার কথা। আমি ওই টেলিফোন নাম্বারটা নিছি, নেওয়ার পরে আমি ফোন করছি। ফোন করার পরে একটা লোক খুব করে পৌঁছে যায়, চন্দন নন্দী। আমি বললাম আমি জেকব মিল্টন। তো দেখলাম ভাই পা চাটা যেইভাবে চাইটা কথা কয়, আমি আপনার এমন ভক্ত, আমি আপনার এমন ভক্ত। 5 মিনিট কথা কইলো চন্দন নন্দী, আমার পা চাটলো। পা চাটার পর আমি বলছি আপনার কি হইছে? বলছে হইছে। আমি কইছি
আপনি কি গে? আপনি কি সমকামী? এটা কি বলেন? আমি কিছু তোর মায়ের চুদি, তুই বাংলাদেশের কোন রাজনীতিবিদরে এই ধরনের থ্রেট করিস খানকির পোলা, আমি তো তোর নুনু কাটবো না, তোর নুনু আমি তোর পাশায় ঢুকামো খানকির পোলা। ভাই গালি দিছি নন স্টপ 15 মিনিট, আমি মনে করছি শালার পুতে রাগ হইয়া রাইখা দিব, কিন্তু পরে আমি চিন্তা করলাম এ শালার পুত র ট্রেনরা গালি শুই না ফোন কাটে না, তাদের টার্গেট ফুলফিল করতে হবে। সে গালির পরে, দাদা এখন আমি রাখি, তবে আমাদের এই কনভারসেশনটা কন্টিনিউ করা উচিত। আমি বলছি ঠিক আছে করব, আমি ফোনটা রাখছি। তারপরে আমারে 4 বার সে ফোন করছে, আমি তার ফোন ধরি নাই। 5বারের বার ফোন করে বলছে, দাদা আমি নিউ ইয়র্কে আসবো, আপনার সাথে আমি দেখা করব। আমি শুনছি আসছিল, আমি দেখা করি নাই, কারণ তার সম্পর্কে আমার যেটা ইনকোয়ারি আমি করে ফেলছিলাম। এখন এই লোক হইছে বাংলাদেশের বর্তমান মিডিয়ার কিছু কিছু লোকজনের আইকন। আমি সাবজেক্টটা খুঁজে পাই না, এই বাউচল কুখাদ্য আমাদের আইকন কেমনে হয়? কর্নেল হাসিন, না আমি জানি না ভাই, এই আবল তাবল কথা বলে বেড়াইতেছে, সে কি মানুষ না? সেনাবাহিনী কি নিজ দেশের লোকটা মানবে? অথর্বের মতো করে বেড়াইতেছে তারা, ভাই নিজেরা বলছে। আপনি এইটা কি করবেন এখন? আপনি কন ভাই, ভাই আপনি এইটা কইতেছেন, আপনি এই কথা কন। আরে এই টকশোর মধ্যে আমার যে এইগুলো শুনতে চান, তালভীর ভান্ডারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ জাস্টিস, তার ভাইয়ের নাম হইছে প্রেম ভান্ডারী, থাকে কই? নিউ ইয়র্কে থাকে। প্রেম ভান্ডারীর ওইখানে বৈশা এই চন্দন নন্দী ওয়াকারে তুমি তুমি কইরা কথা কয়, আর ওয়াকার ছিটছে। আপনি আবার কন আপনার বাল বাহিনীর প্রধান, আপনার বাল বাহিনীর প্রধান যে তুমি তুমি কইরা কথা কয়, কোন গাল কন আপনি মিয়া? এই কথা বললে তো আমার কয় ভাই, আমি কই আরেকটা কথা কই, আমার এই কথাগুলো আমি লুকাই না কেন জানেন? এগুলো আমার সামনে ঘটছে। তারা যদি পারে চন্দন মন্দিরে আইনা, প্রেম ভান্ডারীর সামনে আইনা এই ডায়লগটা আপনি বললেন না, তার চৌধুরী। জাকুব ভাই এখানে একটা আমাদের জন্য একটা এম্বারেসিং হয়, বিকজ আমরা সেনাবাহিনী অফিসার, সেনাবাহিনী ছিলাম। আমাদের সেনা প্রধান যিনি ভুল করুক, যাই কিছু করুক, তাকে তার পক্ষে থাকাটা আমাদের জন্য একটা নৈতিক দায়িত্ব হয়ে যায়। তাকে আমরা বলতে পারি, আপনার কিন্তু বক্তব্য থাকে তাকে জানাতে পারি তোমার সম্বন্ধে হচ্ছে, কিন্তু তাকে যদি এইভাবে আপনি যদি করেন তাহলে আমাদের জন্য একটু এম্বারেসিং হয়ে যায়। আমি একমত আপনার সাথে, আমি একমত। বেশি হয়ে যায়, কারণ হাসিনের এখনো ধরেন, হাসিন এখনো পিএনজি, হ্যাঁ এখনো পিএনজি থাকতে হবে ভাই, সে বিভিন্ন এখনো পিএনজি। ওইটা বড় কথা না, সে যাই হোক, ডিফেন্ড করা আমাদের দায়িত্ব। ওই সময় যে কাজটা করছে সে দেরিতে করলো তো করছে, সে তো বেশি আওয়ামী লীগের আত্মীয়, আওয়ামী লীগ হওয়ার পরও যে কাজটা করতে প্রশংসা দিব আমরা তারে। আচ্ছা কিন্তু একটা ভাই, আমি আপনারা আর ভুলটা সমালোচনা করব, কিন্তু পাবলিক গালি ভাই আপনারা দুইজন ভাই, সেটাই কিছু না ভাই এখন আপনারা দুইজন ইউনিফর্মের, কিন্তু আমার আপনারা সেনাপ্রধান আমাদের একটা প্রতিষ্ঠান, একটা ইনস্টিটিউশন, একটা গভর্নমেন্ট জিনিস। ইটস ওকে, ভালো। এবার আমারে বলি, আমারে যদি কেউ জিজ্ঞাসা করে জেকব তোমার দেশের নাম কি, আমি কিন্তু কই বাংলাদেশ। তোমার সেনা প্রধানের নাম কি, আমি কিন্তু কই মির্জাফর ওয়াকার। ঠিক আছে এখন ভাই 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 আপনি বলেন, কিন্তু আমাদের সামনে বললে হয় কি, আমাকে একটু যেমন আজিজকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী সবচেয়ে বড় কলঙ্ক, কিন্তু তারপরেও সেনা প্রধান যখন হবে আজিজকে, তখন আজিজকে আমাকে প্রোটেকশন দিতে হবে, আজিজকে আমার রাখতে হবে। কিন্তু আজিজকে যদি আমার সামনে কেউ গালি দেয়, আমি কিন্তু আজিজের পক্ষ নেব। আমি এটাই বলতে চাই নেন ভাই। গ্রুপ। আচ্ছা ভাই আমি বুঝলাম আপনার একটা বিশাল ফ্রেটার্নিটির কেউ যদি আমার ভদ্রলোক কইতে হইব, বুঝছি আমি, কিন্তু আমার কাছে লজ্জা লাগে ভারতীয় এক বাচ্চা 2 পয়সার বাল যে আমার পাচাতে ওয়াকারের ফোনে কয় তুমি, আমার কাছে এটা লজ্জা লাগে। এইটার সঙ্গে আমি একমত,
এটার সঙ্গে আমি একমত, এবং এইটা যদি আপনি বলেন সেনা প্রধান কেন তুই বলছে, আমরা এটা কথা বলতে পারতাম, কিন্তু সেনা প্রধানের আগে যে অ্যাডজেক্টিভ গুলা ব্যবহার করছেন এটা আমাদের জন্য ভাই বিব্রতকর। ভাই ভাই আমি একটা মাইন্ড করতে পারেন, ভাই কিন্তু এটা আমার জন্য বিব্রতকর। ভাই ভাই একজন না লোক দেখো ভাই ভাই, আপনাদের দুইজনরে আমি বলি, আমি দুইজনরে আপনারা একটা কথা বলি, একটা কথা আপনার দুইজনরেই বলি। আমেরিকার একজন সেনা প্রধান ছিল, ইস্টার্ন কমান্ডের কমান্ডার ছিল ওয়েলসলি ক্লার্ক। সে ব্যাক করছে, ব্যাক করার পরে তাকে অনারেবল ডিসচার্জ করছে, অনারারি ডিসচার্জ করছে তাকে। কিন্তু কথায় কোনো একটা জায়গায় গিয়ে তাকে দাঁড়াইতে হইছে জেনারেল কলিন লুথার পাওয়েলের উপরে মন্তব্য করার জন্য। আপনি কি জানেন ওখানে দাঁড়াইয়া ওয়েসলি ক্লার্ক 4 স্টার জেনারেল জঘন্য ভাবে লুথার পাওয়েলকে অ্যাটাক করে বললেন তার পলিসিগুলা এই কোনো ভদ্র শব্দ ওখানে ছিল না। এবং আপনি কি জানেন নিউ ইয়র্ক টাইমস এডিটোরিয়ালে লিখছে দ্যাট ইজ কল প্যাট্রিয়টিজম অফ ওয়েসলি ক্লার্ক। ভুল, এটা আমার আব্বা করুক, ভুল আমার দাদা করুক, ইটস ভুল। ওয়াকার বাংলাদেশের যে ক্ষতি করে গেছে আপনাদের ওই আর্মি চিফের চেয়ার আর সম্মান দিয়ে, আমার কোনো সম্মান বেরোবে না। আপনারা ফ্রেটার্নিটি করেন, আপনারা পার্টি করেন, কিছু আসে যায় না। এগ্রিড, ভাই ওই এগ্রিড। আমি না আমি জেনারেল ওয়াকারের প্রতিটি কাজকে তীর্যকভাবে সমালোচনা করতে রাজি আছি, কিন্তু Okay. আমি জেনারেল ওয়াকারকে ব্যক্তিগতভাবে তার নামকে মানে বিগড়ায় কথা বলতে পারি না। আমি তার Okay. অ্যাকশনকে সমালোচনা এটা করতে আপনার পারি। এটা আপনার ভদ্রতা, এটা আপনার ভদ্র। এবং আমার মনে হয় কর্নেল হাসিনের জন্য এটা বিব্রতকর হয়। কাজে আমরা সবার চলেন তার অ্যাকশনকে আমরা বিচার করি, বিশ্লেষণ করি, খারাপ বলি, জঘন্য গালি দেই। হি অ্যাক্ট লাইক এ বিশপের সান, এগ্রিড, কিন্তু উই ক্যানট সে হি ইজ এ বিশপের সান ও সান অফ এ বিশপ। বুঝছেন? ভাই না ভাই আমরা স্যার, একটা আমরা আমি একটা যেটা বলছি, আমরা আমেরিকায় একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কই, আমি একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কই, বলে কি না এসওপি না, শুধু এসওপি না, তোর বলছে whether a piece of shit on the street or piece of shit in a plate doesn't make any difference. ওকে ভাই, আমরা আজকের আলোচনাটা শেষ করব। আমরা ভাই, আমি ভাই, আজকের আলোচনাটায় আমি প্রচন্ড এনজয় করছি ইনফর্মাল কথায়। প্লিজ দেখো ভাই, বলা আছে হ্যাঁ স্যার, বলে। আপনি একটু আমাকে guide করেন। সাংবাদিক লিখতেছে ওখানে 7.62, মানে বিশাল ব্যাপার। জানি না 7.62 মানে এটা কি। একটা গুলির একটা ব্যাসার্ধ, এইটা পিস্তল আছে, রিভলভার আছে, এসএমজি আছে, অনেক বড় মেশিন গানও আছে। এই 7.62 অস্ত্র আমাদের আনসাররা ব্যবহার করে, পুলিশ তো করে, আর্মি তো করে। এটা নিয়ে বিশাল ব্যাপার। এখন হলো কি সমস্যা, স্নাইপার রাইফেল। স্নাইপার রাইফেল কখন ব্যবহার করে? দূরের থেকে ব্যবহার করে নেতাকে উদ্দেশ্য করে, যাতে আহত করলে আন্দোলনটা দমে যায় মূলত এইটা। এবং সন্ত্রাসী মারার সময় সীমান্তে এগুলি ইউজ করা হয়। এটি ওইটা হলো গণহত্যা কমানোর জন্য। এখানে দোষারোপ করে স্নাইপার রাইফেল দিয়ে ব্যাপক গণহত্যা, মানে ফাইল লেভেল একটা লিমিটেশন আছে, না আছে অস্ত্র সম্বন্ধে ধারণা, অস্ত্রের গুণগত মান, মানে এগুলি আর্মিকে শিখাচ্ছে সিভিলিয়ান সাংবাদিক। তারপরে দেখেন এরা বলে বেড়াচ্ছে এই করছে সেই করছে, এরা এই করছে, বিদেশিরা এসে এখানে বিপ্লব করছে, অর্থাৎ এই বিপ্লবটাকে এখন ছিন্ন ভিন্ন করার ব্যবস্থা করতেছে। বিপ্লব সম্পন্ন করছে ছাত্ররা, আমজনতা সবাই, গোলাগুলি শৃঙ্খলা বাহিনী করছে কম বেশি, এটা তদন্ত হচ্ছে। মাঝখান দেশে গুল লাগাচ্ছে, এই প্ল্যান করছে, এই সেই করছে, মানে নোংরা। আমি মনে করি এই ধরনের লোকদেরকে ধরে এনে আইনে আনা উচিত। অথবা জ্যাকব ভাই, আপনার সামনে আমি বলতেছি, স্যার আছে, ওই ভদ্রলোক আসুক টক শোতে, আমি কথা বলবো। আমি তো বিপ্লবের প্রথম দিন থেকে এই সম্পর্কের সাথে জড়িত। কেমনে আগাইতে, দিনের বেলা প্রেস ক্লাব, রাতের বেলা কর্নেল হকের বাসায় বসে আলোচনা চলছে, কি করা দরকার স্যার, কি করলে ভালো হয়, চলেন সিনিয়রদের বুঝাই। এইগুলি তো ছিল আমাদের আলোচনা। আমরা কি চাইবো আমাদের দেশের জনগণকে আমরা মারবো? এই অস্ত্র তো টাকা ওরা দিছে, এই এমুনিশনের টাকা তো জনগণ দিছে, এইটা দিয়ে আমি জনগণকে কেমনে মারি? আমরা এর সাথে সময় দেখি নাই, আমি আর্মি এমপি অফিসার স্যার, আমি দেখলাম তো নুরুদ্দিন কিভাবে হ্যান্ডেল করলেন, সেইভাবেই হ্যান্ডেল করার চেষ্টা হয়েছে। Okay. ওকার এর চেয়ে কত অমানবিক মানুষ হইতে পারে না তো।
হি হ্যাজ ডান এক্সিলেন্ট। আমি বলতে হবে কত বৈরী পরিবেশের মধ্যে জি ভাই, আমাদের যে জি ভাই, আমি অনেক সময় হয় না যে প্রশংসা হইতে হইতে যে পানি না খাইলে মারা যায়, আবার পানি খাইতে খাইতে মানুষ মারা যায়। আপনার প্রশংসা শুনতে শুনতে আমি মারা যাব। 626 জন ক্রিমিনাল রে রাইখা 626 জন ক্রিমিনাল রে ক্যান্টনমেন্টে রাইখা, যে ক্রিমিনালরা করছে সরাসরি, আর আপনারা এখানে প্রশংসা করবেন আর আমি শুনবো ভাই। আমি ওইটা বলি না। এই যে মনে করে বিমানে করে হাসিনারে দিয়ে আসলো, এটা বড় অপরাধ। আমরা তো এরশাদকে যাইতে যাই নাই, এরশাদ তো আমাদের লোক ছিল, আমরা এরশাদকে যাইতে যাই নাই। খালি বিমানে কইরা দেয় নাই, গণভবনে ঢুইকা ওয়াকার নিজে 100 পেটারা বান্দা সহায়তা করছে, বউ সহায়তা করছে, ওর ভিডিও আছে, আছে। কোথায় আছেন আপনারা? সব ঠিক আছে ওকে ভাই, আমার কথা ভাই ঠিক আছে। আমরা ওয়াকারের সাবজেক্টে আপনার আর আমার তফাৎ হইতেছে ল্যাঙ্গুয়েজ, আর কিছু না। আমি এটা বিশ্বাস করি। আর আপনারা যা কইতেছেন, আপনাদের দুইজনের অবস্থান বাংলাদেশে ভাই, বাংলাদেশে আপনারা আছেন ভাই, ওটা ভয় পাই না। আমি 1 মিনিট কথা বলি আপনাকে। এই যে ভারতে আছে সেনাপ্রধান, সে কি রাজনীতির মধ্যে জড়ায়? আমার বলেন, অন্যান্য দেশ দেখেন জড়ায় না। আমাদের সেনাবাহিনী জড়ানোর কথা না, তাও তো জড়াইছে। সেনাবাহিনী তো দেশের। এই যে চন্দন নদীর পত্রিকায় লেখালেখি হচ্ছে, আমি কি হাসিনা কি আমাদের সেনাবাহিনী কিনে নিছে, তার বডিগার্ড সব আমরা তাকে রক্ষা করব? এই জিনিসটা কেন এবং ওই লিখে যাচ্ছে? কারণ এটা তো কোনোদিন গ্রহণযোগ্য না। এগুলো নিয়ে বিতর্কে পড়তে হবে। আজকে সেনাবাহিনী বিতর্কে কেন? এই আয়নাগরটা কে করছে? আওয়ামী লীগ করছে, ভারতের প্রেসক্রিপশনে। এই যে শুক্ররঞ্জন বালি ভারতে গেছে, কেমনে গেছে? আওয়ামী লীগ করে না, সেনাবাহিনী করছে। না ভাই আরেক দিকে তাকায়েন না, আওয়ামী লীগ করে নাই, সেনাবাহিনী করছে। অবশ্যই আদেশ দিতে করছে। ভাই আমি একটা কথা কই, ইনসাবঅর্ডিনেশন, আপনারা যদি কেউ এমন একটা অর্ডার করে যেটা আইন বহির্ভূত, আইনের পরিপন্থী, এবং ওইটা যদি আপনি করেন, আপনি করছেন, আপনারা হাইজাকে আপনারা গুম করছে, কে করছে? সেনাবাহিনী করছে, কোন পুলিশে করে নাই, ইন্ডিয়ানরা এসে করে নাই। আমি এক খুনিরে জিজ্ঞাসা করছি, আমার সাথে পড়ে মুখের দিকে তাকাইয়া, আমি বলছি যে এই যে রাস্তায় পশু পাখির মতো গুলি করছেন, ভাই আমার ব্রিগেড কমান্ডার বলছে তুমি এটা সামলাও। আমি সামলার অর্থ কি? কইছে গুলি করো। বলছে কি করতেছো? লোকজনরাই করতেছে, দাঁড়ায় রয়েছে কেন? তারপরে ফায়ার। এবং আরেকটা কথা কই, আমার লগে কথা কইতেছে, শুনেন, নিজে অডিও রেকর্ড করে রাখছে, তার কমান্ডার তারে কেমনে করতে কইছে। এখন আমিও কইতে পারি ভাই, যারা কইছি ইউনিফর্মের, আমিও তো ইউনিফর্মের, ওনারে খুনি বলা যাবে না, কারণ জিয়াও তো ইউনিফর্মে কান্দে সাইড পিপস লাগাইছে, ওনার মেজর জেনারেল র্যাঙ্ক আছে না। এইটা বইলেন না ভাই। আপনারা যেটা কইতেছেন, আপনারা নিজেরাও ওই যে কন্যায় যে আপনারা ওই গোলাম হইতে চান না, আপনারা ইউনিফর্মের। ভাই আমি একটা কথা আমি বিশ্বাস করি, একটা বই আপনারা দুইজনে যদি না পড়া থাকেন, দুইটা বইয়ের নাম বলবো, পড়েন। একটা হচ্ছে 100 Years of Solitude, রিটেন বাই গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। বইটা পড়েন, তাদের দুইজনের ভালো লাগবে। এবং দুইজনে পড়ার পরে আমি জানি আপনারা মনে মনে বন্ধু বান্ধবদের কইবেন যে জেকব রে আর গালি দিস না, জেকব প্র্যাকটিক্যাল মানুষ, ও যেই কথাগুলো বলে, এই কথা ভাই আমরা বলবে লোকজনের কাছ থেকে বলি, লেট মি ইউজ দ্য রেস্টরুম, আর আমি ওইলে কমো ভাই আমার মুতে ধরছে, মুততে চাই। এই তো 100 Years of Solitude, এবার কাল জয়ী বই, বর্তমান বিশ্বে এই লোকরে বলা হয় ফিলোসফার। ওকে, আর একটা বইয়ের কথা জাস্ট আপনাদেরকে আমি মনে করাইয়া দেই। লেখকের নাম হচ্ছে মাইকেল হার্টস, বইটার নাম হচ্ছে দি হান্ড্রেডস। আমার মনে হয় পড়ছেন অলরেডি। দি হান্ড্রেডস হইছে 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল হিউম্যান বিইং ইন আর্থ, এবং ওইখানে নাম্বার 1 ক্যারেক্টারটা হইছে আমাদের প্রফেট। মাইকেল হার্টস বলছে, আমি একজন ক্যাথলিক, আমি জিসাস ক্রাইস্টের নাম কইতে চাই, আমি পোপের নাম কইতে চাই,
কিন্তু কোয়ালিটি কোয়ালিফিকেশন এটাই কাভার করে নাই। আমার মোহাম্মদের নামটাই 1 নম্বরে নিতে হইছে। আপনারা আর্মির প্রশংসা করেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু যে এলিমেন্টস চেয়ারে বৈশা ওই চেয়ারটাকে অপবিত্র করে তার প্রতি লয়্যালটি দেখাইয়েন না। আপনারা বলেন না আমি চেয়ারের সম্মান দেখাইলাম, তাহলে তো মির্জাফরও একসময় চেয়ারে বইছিল, ওইখানে সম্মান দেখান। তো ওইখানে বেইমানের দেউরি কি জানি ওইখানে লেখা আছে নিমক হারামের দেউরি, মুর্শিদাবাদে যান ওইখানে এখনো লেখা আছে নিমক হারামের দেউরি। সাবজেক্টটাই ওকে। মেজর আক্তার, আমি একটু দৌড় দেবো, আজকের আলোচনাটা এখানে শেষ। মেজর আক্তার, আপনার সাথে আগামীকালকের আমার সাথে এমনি ফোনে কথা হবে, কারণ আপনার 2টা আর্টিকেল নিয়ে, আর আমি একটা ব্যাপারে ট্রাই করব, নিউ ইয়র্ক টাইমস এর আর্টিকেলটার ব্যাপারে আমি একটু কথা বলবো ভাই। কিন্তু বাংলাদেশের লোকজনের প্রতি আমার কোনো শ্রদ্ধা একটু কম, আমি কই। মেজর আক্তার ভাই, আপনারা দুইজনে শুনেন, আমি স্টেট ডিপার্টমেন্টে গেলাম গালাগালি করতে, কোন সময় ফেলানিরে যখন মারছে এবং পরবর্তীতে সময় যখন মারছে গালাগালি করতে। আমি ম্যাথিউ মিলার, আমি কথায় কথায় বাংলাদেশের এবং ইন্ডিয়ার ইন্টারাকশন নিয়ে কয়েকটা কথা বলছি। আপনি কি জানেন ম্যাথিউ মিলার বলছে জেকব লেটস টেক এ পিকচার, সেলফি। ম্যাথিউ মিলার নিজে নামে আমার সাথে 4 বার না 6 বার সেলফি তুলছে। তখন আমার কাছে আসতে করে বলছে, জেকব তোমার সাথে কথা বলার পরে আমি আর্কাইভ ঘাটছি, আমি গত 30-40 বছরের আর্কাইভে দেখি না বাংলাদেশের কোন সাংবাদিকরা এই ধরনের প্রশ্নগুলা করছে, কিন্তু তুমি এগুলা খুঁজে খুঁজে টোকাইয়া বাইর করো কেন? এখন ওইখানে বাংলাদেশের বহু স্বনামধন্য সাংবাদিকরা বালছলেরা গেছে, ভাই কয় নাই কেন এই সমস্যাগুলা? আপনারা গিয়াস কামাল চৌধুরী, রোকেয়া কি জানি, তারপরে অমুকের বাল সরকার কবির উদ্দিন, কেউ কোনোদিন কোনো একটা এফেক্টিভ প্রশ্ন করে নাই। ওনারা কি হইনে যাইয়া কলা খাইছে, মুখে কি কিছু দিয়া বসে আছিল? মনে রাখেন কথাটা। আমারে যখন প্রশ্ন করছে আমি আস্তে করে বললাম, আমি বললাম probably my patriotism in question, but they were truly patriot. সে মিসকি মিসকি আসে আর বলে patriot of what country? আমি আর উত্তর দেই নাই। My dear sir, let me tell you one thing, very free and frank. A professional, a meritorious, a genius is never patriot. They are selfish. Probably. They can never be patriot. They can never be patriot. They work for themselves. They don't work for you, not for the nation, not for the society, even not for the family. আপনি প্রবাবলি রাইট, তবে আমি খুব খুশি যে আমি কোনো জিনিয়াস না, আমি খুশি। আমি একটা You are not genius. You are not professional. You are not a professional. I don't need to be. I don't want to be. True. আমি প্যাট্রিয়ট হইতে চাই ভাই। আমি ভাই আমার দেশটার জন্য জীবন দিয়ে ফেলাইতে চাই। আমি ওই দেশের দালালি করতে চাই। আমি ওই দেশটার জন্য দালালি করতে চাই। Because you are not a professional. You are not a genius. You know what to do for others. And that is your weakness of life. And এই উইকনেসটার জন্যই আপনাকে আমি পাগল বলি, আপনি আমাকে পাগল বলেন, এবং আমরা সবাই এদের চোখে পাগল। অল পেট্রিয়ট আর পাগল, ঠিক আছে? আপনি গালি দিচ্ছেন, আমি হয়তো একটু অন্য ভাষায় কথা বলার চেষ্টা করছি, সত্যি কথা। ফিলিংসটা কিন্তু সেম, ফিলিংসটা এক্স্যাক্টলি হাসিনুরও তা, কিন্তু আমরা সব কথা আপনার মতো করে হয়তো প্রকাশ্যে বলতে পারি না। এটা হয়তো আমার লিমিটেশন। না আমি না, লিমিটেশন হোক ভাই মেজর আক্তার, লিমিটেশন হোক আর যা হোক, আমি আপনাদেরকে যে কতটা ইজ্জত করি, আপনাদের বাংলাদেশের মতো জায়গায় বসে আপনারা যা পাচ্ছেন, আপনারা যা ভাই, এমন কথা হয়েছে আমার পোস্ট শেয়ার করার জন্য মুন্সিগঞ্জে 4 জন অ্যারেস্ট হয়েছে, ঢাকায় 2 জন অ্যারেস্ট হয়েছে, আমার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে 11টা মামলা করছে। এগুলো নিয়ে আমি কান্নাকাটি করি না। আমার নিউ ইয়র্কে এক বাটা ওই পিজা ডেলিভারি দিত শাহেদ আলম না কোন বাল আলম, রাস্তাঘাটে ওই আমার অফিসে ছিল চাকরি খোঁজার জন্য, এক জায়গায় দেখছি করে। হ্যাঁ নাকি বাংলাদেশে নাকি এখন বিশাল টকশো বোদ্ধা, তো হ্যাঁ নাকি কারে কারে কয় এরকম বুঝাইয়া যায়, হ্যাঁ খুব বিশাল ভিকটিম। তো আমি হাসলাম,
আমি জাস্ট হাসলাম। কিন্তু আমি যদি আপনাদের তুলনা করি মেজর আক্তার বা কর্নেল হাসিন, আপনারা দেশের জন্য, সোসাইটির জন্য, একটা ট্রান্সফরমেশনের জন্য আপনারা যে কতটা রিস্ক নিয়ে কাজ করেন, ভাই, মাই হ্যাট গোজ অফ টু ইউ গাইস। আই হ্যাভ আটমোস্ট রেসপেক্ট ফর ইউ গাইস। ওকে, আজকের আলোচনাটা আমি এখানে শেষ করব। মেজর আক্তার, আগে আপনাকে বলবো আপনি আজকের আলোচনাটা কনক্লুড করেন, তারপরে কর্নেল হাসিন, এরপরে আমি আর কনক্লুড করব না, আপনাদের আলোচনা দিয়েই আমি শেষ করব। মেজর আক্তার।